প্রিয় সুধী, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নেটওয়ার্ক 71 এর আজকের আয়োজনে। ২১ আমাদের অহংকার, আমাদের চেতনার উৎস, মাতৃভাষার জন্য আত্মত্যাগের মহান আদর্শের স্মৃতি বিজড়িত অমর ২১শে ফেব্রুয়ারি। ২১শে ফেব্রুয়ারি এখন সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। ২১কে স্মরণ করে নেটওয়ার্ক 71 এর আজকের আয়োজন ২১ এর কবিতা ও গান। কানাডার হ্যালিফ্যাক্স থেকে আমি ফারজানা শম্পা সকলকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি কত কথার কথকতা শীর্ষক ২১ কবিতা গান নিয়ে আমাদের আজকের আড্ডাকে। আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথির আসন যারা গ্রহণ করেছেন, পর্যায়ক্রমে তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আছেন বাংলাদেশের প্রখ্যাত আবৃত্তিকার বদরুল আহসান খান। আছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও সমাজকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ খন্দকার টুকু ভাই টরন্টো থেকে, কবি অনিরুদ্ধ আলম টরন্টো, কবি ও সম্পাদক নাহিদা আশরাফি ঢাকা, কবি ফারুক আজম নিউ জার্সি, কবি তাহমিনা সুলতানা মিসিসাগা, কবি সাফিয়া খন্দকার রেখা ঢাকা ও আবৃত্তি শিল্পী সুমিত্রা দাস খান। এছাড়াও হলিউড থেকে আমাদের প্রিয় কিশোর বন্ধু লেখক অনন্ত আলম সংযুক্ত হতে পারেন। আর অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে আছি আমি ফারজানা শম্পা। অনুষ্ঠানটির মধ্যে আমরা মূলত ২১ কবিতা গান নিয়ে আলোচনা করব। এটা একটি ঘরোয়া আড্ডা। একই সাথে সমকালীন কবিতা নিয়ে যদি কেউ আলোচনা করতে চান তিনি তাও করতে পারেন। অনুষ্ঠানের প্রাথমিক একদম শুরুতে আমি আছি। প্রথমে আমি আহ্বান জানাচ্ছি প্রখ্যাত আবৃত্তি শিল্পী বদরুল আহসান খান, আমাদের শ্রদ্ধেয় ভাই বদরুল আহসান খান ভাইকে আবৃত্তির জন্য। আপনি আবৃত্তি করুন। বদরুল ভাই আপনাকে আবৃত্তি করার অনুরোধ করছি। শুভ সকাল। আজকে আমার দিনটা ভালোই। ভাষা আন্দোলনের মাঠে আমি চিন্তা করছিলাম এখন তো আর সেই শহীদ মিনারও যাওয়া যাবে না বা অনুষ্ঠানও যাওয়া যাবে না। এই ভার্চুয়াল জগতে যে উদ্যোগটা নিল অনিরুদ্ধ আলম, বিশেষ করে ফারজানা শম্পা, এদের সাথে আমার পরিচয় হয়েছে, কিন্তু এইভাবে ভার্চুয়াল ইয়েতে তাদেরকে আমার দেখা সম্ভব হয়নি। আজকে এখানে উপস্থিত আছে বিশেষ করে নাহিদ আশরাফি, আমার অত্যন্ত প্রিয় একজন উপস্থাপিকা। আমি তার কথা প্রতি মুহূর্তে বিভিন্ন সময় মনে করি। আগের মতো সে এরকম দেখা হয় না, যেখানে যেতাম দেখতাম যে নাহিদ আশরাফি আছে। আরো একজন আছে একেবারে বিখ্যাত আবৃত্তি শিল্পী সাফিয়া খন্দকার রেখা, অত্যন্ত আমার প্রিয় আবৃত্তি শিল্পী। এবং সে যেভাবে এই যে বিভিন্ন ভাবে সে ভিডিও করে, তার ছেলেকে নিয়ে গান করে, আমি খুব অনুপ্রাণিত হই। তখন মনটা ভরে যায়, মনে হয় যে ওনাদের পরিবারের সাথে একবার যে অংশগ্রহণ করি, যেটা আসলে বাস্তবে হয়তো সম্ভব না। তারপরে কি বলবো, অনিরুদ্ধ আলম, তার সাথে বোধহয় আমার প্রথম পরিচয়। তারপর হচ্ছে ফারজানা শম্পা, কানাডা, বহু আলাপ হয়েছে, কবিতাও দেখেছি, আমাকে মেলে কবিতা পাঠিয়েছে, কয়েকটি কণ্ঠে নিয়েছি। আজকে আর একজনকে দেখছি কলকাতা থেকে আগত, সুমিতা কি খান বোধহয় সম্ভবত আবৃত্তি শিল্পী না কি গানের শিল্পী, যাই হোক পরিচয় হবে। আর ফারুক আহমেদকে দেখছি, ওনার সাথে আমি পরিচিত হব। আর একজন দেখছি শহীদ ভাইকে, তো সম্ভবত উনিও টরন্টোতে থাকেন। তো আজকে যেটা একটু সামান্য কথা বলিনি, এবং শ্রোতাদেরকে ধন্যবাদ জানাই যারা এখানে শুনছেন। আসলে আমি ২১শে ফেব্রুয়ারিটা স্বাধীনতার আগে যেভাবে দেখেছি সেইভাবে এখন আর সেইভাবে দেখা যায় না। সেই সময় আমরা প্রভাত ফেরি করতাম, খালি পায়ে হেঁটে যেতাম, গলায় হারমোনিয়াম ঝুলিয়ে রাত ৩টা থেকে আমরা প্রিপারেশন নিতাম। তখন আমরা এইভাবে যেতাম, প্রথম আলিমপুর স্থানে যেতাম, সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা শহীদ মিনারে আসতাম। এসে
ওখানে আমরা আমরা সেখানে সবাই সমবেত হতাম, সেখানে গান কবিতাও হতো, বক্তৃতাও হতো, এবং 10টা-11টার মধ্যে সমস্ত অনুষ্ঠান শেষ হয়ে যেত। তারপর আবার যার যার মহল্লায় আমরা সেইভাবে মিছিল করে যেতাম। সেই জিনিসটা কিন্তু এখন নাই। এখন যেটা হচ্ছে যে সব ফটো সেশন, কে কত আগের দিন রাতে আজকে বোধ হয় 12টার পর থেকে শহীদ মিনার হয়তো ঘুরে যাবে, তবে করোনার জন্য হয়তো ওইভাবে সংগঠিত হতে পারবে না। তারপরও সেখানে বিভিন্ন দলের যে ভূমিকা থাকে, যার ফলে যে 21-এর যে একটা চেতনা, সেই 21-এর এইগুলি আমরা হয়তো কিছুটা লাভ হয়ে যাচ্ছে, যাই হোক তারপরও আছে, এখনো যে নাই তা না, এখনো আছে। বিশেষ করে 75-এর পর থেকে এই জিনিসগুলি হারিয়ে গেছে। এখন আসি প্রথম আজকে যার কবিতা আমি কণ্ঠ নিব, দাউদ হায়দার। সে জার্মানিতে থাকে। এরা প্রত্যেকটা ভাই খুবই ট্যালেন্ট। দাউদ হায়দারের কবিতাটা, ছোট্ট কবিতা হলো, এই কবিতাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই ঘাস, এই মাটির বুকে আস্তে করে পা রেখো, এখানে আমার ভাই বরকত, সালাম, আসাদেরা শুয়ে আছে, ওরা ব্যথা পাবে, ডুকরে কেঁদে উঠবে এই নরম মাটিতে, আস্তে করে পা ফেলো, আমার ভাইয়ের রক্তে বাংলা এখনো ভেজা স্যাঁতস্যাঁতে। এ মাটি রাত্রি দিন কেঁদে কেঁদে প্রার্থনা করে বিধাতার কাছে, আমার মায়ের ভাষা মুখ থেকে খেলতে দিবে না। এ মাটির বুকে কিংবা বাতাসে কান পেতে শোনো, রাত্রি বেহালার করুণ সুরের মতো নীরবতা কাঁপছে কেন। আর বুলেটের খায় কোথাও রক্ত ঝরছে, আর কোথাও একটু না শব্দ নেই, শুধু জননী পাখিগুলো কাঁপছে। কে দেখো রাজপথে দুরন্ত রক্তের স্রোত, পুলিশের লাল শাড়ির আক্রান্ত মহড়া, অক্লান্ত মহড়া। মা আমার বস্তির কুড়ে ঘর থেকে শাড়ির আঁচলে মুখ ঢেকে চেয়ে দেখতেন তারা দূরে ছেলেরাই বারবার দিত অধিকার ফিরাবার সংগ্রামে মিশে যায় মাটির বুকে। কেমন হাসি মুখে এই ঘাস, এই মাটির বুকে পা রেখো, আস্তে করে, এখানে আমার কটি ভাই রক্তাক্ত শরীরে শুয়ে আছে, এখানে আমার কটি ভাই রক্তাক্ত শরীরে শুয়ে আছে, শুয়ে আছে। এই কথাটা সবাইকে মনে করতে হবে যখন আমরা শহীদ দিবস পালন করি। শহীদ সালাম বরকতকে শ্রদ্ধা ভরে স্মরণ করতে হবে। এটি হচ্ছে আমার 21-এর জন্য নতুন প্রজন্মকে বলছি। আন্তরিক ধন্যবাদ বদরুল আহসান খান ভাইকে। আপনার নির্দেশনা আমাদের জন্য পাথেয় স্বরূপ। আপনি ঠিকই বলেছেন, আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি এবং স্মরণ করব, এবং নতুন প্রজন্মের জন্য সেই আলোটা যেন আমরা ছড়িয়ে দিতে পারি, সেই আশীর্বাদ আমাদের জন্য রাখবেন। অনুষ্ঠানে এই পর্যায়ে আমি আহ্বান জানাবো কবি নাহিদা আশরাফি আপাকে। কবি নাহিদা আশরাফি সম্বন্ধে আমার মনে হয় নতুন করে বলার কিছু নেই। উনি একজন বহুমুখী প্রতিভা, আমার বিচারে শুধু না, আমি জানি সাহিত্যের বিচারে উনি একজন সব্যসাচী কবি। তিনি একাধারে কবি, সম্পাদক এবং পরিচালক কবিতা ক্যাফে।
এবং জলধি পত্রিকার মতো সাহিত্য পত্রিকা সম্পাদনা করছেন। তার সাহিত্যের অঙ্গনে অনন্য অবদানের জন্য তিনি বিভিন্ন সময় বিভিন্নভাবে স্বীকৃত ও অভিষিক্ত হয়েছেন। যেমন সাহিত্য দিগন্ত লেখক পুরস্কার, অনুষা সাহিত্য সহযাত্রী সম্মাননা, বঙ্গবন্ধু স্মারক সম্মাননা, ওয়ার্ল্ড পোয়েট্রি ফর পিস সম্মাননা ইত্যাদি উল্লেখযোগ্য বিভিন্ন সম্মানে তিনি ভূষিত হয়েছেন। তিনি অনেক সফল গ্রন্থের রচয়িতা, তার মধ্যে কয়েকটি উল্লেখ করছি। এপিটাফ, শুক্লা দ্বাদশী, দীপাঞ্জলি, মায়াবৃক্ষ, প্রেম নিয়ে পাখিরা যা ভাবে। আর তার উল্লেখযোগ্য সম্পাদিত গ্রন্থগুলো হচ্ছে মুক্তির গল্পে ওরা 11 জন, বিজয় পুরাণ ইত্যাদি। আমি কবি নাহিদ আশরাফিকে আন্তরিকভাবে অনুরোধ করছি ওনার কবিতা পাঠ করতে। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের সুপ্রিয় এবং সবার প্রিয় মুখ ফারজানা শম্পা আপাকে। আসলে যা কিছু বললেন আমি এত কিছু নই, আমি খুব সামান্য একজন সাহিত্যকর্মী বলা যেতে পারে। আমি নিজেকে শব্দ শ্রমিক হিসেবে দাবি করতেও ভালোবাসি। যেটা হচ্ছে আমাদের এই মাসটাতে আমরা ভাষার জন্য আমাদের যে যুদ্ধটার সূত্রপাত হয়েছিল, আমাদের যে আন্দোলনটার সূত্রপাত হয়েছিল, সেই ভাষার মাসের পক্ষ থেকে আজকে এখানে যারা উপস্থিত আছেন এবং যারা দর্শক যারা দেখছেন তাদের প্রত্যেককে আমার বিনম্র ভালোবাসা এবং শ্রদ্ধা। আমি গত রাতেই আমাকে একটা প্রবন্ধ লিখতে হয়েছে কলকাতার একটি পত্রিকার জন্য, যে সেটা হচ্ছে ভাষা আন্দোলন নিয়ে আমরা অনেকেই কাজ করছি বা ভাষা আন্দোলন নিয়ে আমরা অনেকেই লিখছি, কিন্তু ভাষা আন্দোলনের নারীদের যে ভূমিকাটা রয়েছিল, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছিল নারীদের, এই জিনিসটা সবসময় অবহেলিত এবং উপেক্ষিত হয়ে আছে। আমি গত রাত 4টা পর্যন্ত এই প্রবন্ধটাই লিখে শেষ করেছি। এই জন্য একটু আপনাদের সাথেও যোগ দিতে দেরি হয়ে গেল আমার। এখানে আমি কাজটা করতে গিয়ে এত অদ্ভুত অদ্ভুত মানে এত অসামান্য নারীদের মানে চরিত্রগুলো পেয়েছি, যেগুলো এক একটা চরিত্র আমার কাছে মনে হয়েছে যে আমরা আসলে এদেরকে নিয়ে কেন কাজ করছি না। এটা আমার কাছে মনে হচ্ছে যে ভাষা আন্দোলনে একটা নারী যখন তার সংসার ভেঙে যায় শুধুমাত্র আন্দোলনে অংশ নেওয়ার জন্য, গ্রেফতার হওয়ার জন্য, এবং পরিবার থেকে কোনো সাপোর্ট পায় না, তারপরও সে এই ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে যাচ্ছে। আপনি ভাবতে পারেন যে কত ত্যাগ, কত রকম ত্যাগ, এই ত্যাগের বিনিময়। তো এই কাজটা করতে পেরে খুব আনন্দ বোধ করেছি। আমি খুব করে চেয়েছিলাম যে ওখান থেকে কিছু একটা অংশ আপনাদের পাঠ করে শোনাবো, কারণ কবিতা তো আসলে প্রতিদিনই পড়ি। কবিতা কিন্তু এই মুহূর্তে আমি হাতের কাছে আচ্ছা পেলে না হয় পরে আমি একটু পড়ে শোনাবো। আপাতত আমি আমার একটা ছোট্ট কবিতা, কবিতাটার নাম হচ্ছে ডেজিগনেশন। কালে ভদ্রে কলমে মেঘ এসে ভর করতো বলে কেউ কেউ আমায় কবি বলে ডাকতো। এলোমেলো হয়ে যাওয়া জীবন সাদা পাতায় ঢেলে সাজাতে গিয়ে হয়ে গেলাম গল্পকার, ঔপন্যাসিক, আরো কত কি। প্রশ্নপত্র লিখতে লিখতে শিক্ষক, উত্তরপত্র লিখতে লিখতে ছাত্র, প্রেমপত্র লিখতে লিখতে প্রেমিকা, ফর্দ লিখতে লিখতে গৃহিণী, নিদানপত্র লিখতে লিখতে চিকিৎসক, হুকুম লিখতে লিখতে কেরানি আর দলিল লেখক, কত কি কি যে হলাম। চরিত্রের মতো নিজের নামটাও যথেষ্ট পেঁচিয়ে অফিসের বড়বাবু, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী সব হওয়া গেল, কিন্তু আজ অবধি জানা হলো না ঠিক কি লিখতে জানলে মানুষ হওয়া যায়। ধন্যবাদ। কবিকে কি বলবো জানি না। কবি আসলে নারীর যেই অনেকটা মা দুর্গার মতো 10 ভুজার স্বরূপ আছে সেটাই তুলে ধরলেন, যা অশ্রুত থাকে। এবং
সবসময় বলি যে কবি তার কবিতায় নাহিদা আপা সবসময় তার কবিতায় একটা অনন্য উদাহরণ টানেন যা আমাদের জীবনের কথা বলে। ধন্যবাদ কবিকে। ধন্যবাদ নাহিদা আপা অসাধারণ উপস্থাপনার জন্য। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি আমাদের আজকের আমন্ত্রিত অতিথির মধ্যে বিশিষ্ট সঙ্গীত শিল্পী, সমাজকর্মী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ খন্দকার টুকু ভাইকে সঙ্গীত পরিবেশনের জন্য অনুরোধ করব। শহীদ খন্দকার টুকু ভাই সম্বন্ধে নতুন করে মনে হয় বলার কিছু নেই। তিনি হচ্ছেন বহু মাত্রার একজন মানুষ, বহু গুণের গুণান্বিত একজন মানুষ এবং একাধারে সমাজকর্মী এবং ভিশন ইনফিনিট নামে একটি সামাজিক সংগঠনের মাধ্যমে তার সামাজিক সংগঠন সারা বিশ্বে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে এবং তার সঙ্গীত মূর্ছনায়, তার গানের মূর্ছনায় আমরা ইতিমধ্যে মোহিত। আমি ভাইকে অনুরোধ করছি তার পছন্দের এবং বিশেষভাবে আবহাওয়ার একটি সঙ্গীত পরিবেশন করতে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। সবাইকে শুভেচ্ছা যারা এখানে আছেন। আমার সাথে আজকে সব কবি, ভালো ভালো কবি, খুব চমৎকার কবি, আবৃত্তিকার এবং যারা দেখছেন আজকের অনুষ্ঠান সবাইকেই শুভেচ্ছা। তো আমি আজকে তো আমাদের অনুষ্ঠানটা ভাষা দিবস উপলক্ষে, আমি অবশ্যই একটু ভিন্নভাবে দেখি ভাষা দিবসটাকে। যে আমাদের যে আন্দোলনটা ছিল সেটা শুধুমাত্র যে ভাষাকে এস্টাবলিশ করার জন্যই ছিল তা হয়তো ঠিক নয়। আমার মনে হয় এটার মধ্য দিয়ে আমরা অনেক কিছু আদায় করবার একটা যাত্রা শুরু করি। যারা আমাদের অধিকার থেকে যারা বঞ্চিত করে নানাভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে যারা আমাদেরকে বঞ্চিত করার চেষ্টা করে, গণতান্ত্রিকভাবে যারা আমাদেরকে বঞ্চিত করবার চেষ্টা করে, সবকিছুর বিরুদ্ধে কিন্তু প্রতিবাদের শুরু। কারণ আমাদের যে ভাষাটা যে ওরা কেড়ে নিচ্ছিল, ওটা কিন্তু আমাদের একটা গণতান্ত্রিক অধিকারকেই কিন্তু তারা কেড়ে নিয়েছিল। তো আমি সেই জন্য এই কথাটা এই জন্য বললাম যে আমার আজকে যে কয়টা গান আমি ঠিক করেছি তার মধ্যে একটি শুধু ভাষা দিবস কেন্দ্রিক, বাকিগুলো হচ্ছে বলতে পারেন যে মানে নানা ধরনের অন্যায় অবিচার তার বিরুদ্ধে প্রতিবাদ করার গণসংগীত। আর আমি যেই গানটা দিয়ে শুরু করবো আজকে ভাষা দিবসের গান, সেই গানটাও অনেকে হয়তো শোনেননি। আমরা যখন ছোট ছিলাম তখন এই গানটা খুব গেতাম। আমার একটু পরিচয় দিয়ে আমি ছায়ানট থেকে সঙ্গীত শিখি। তারপর যখন বাংলাদেশে ছিলাম তখন খুবই 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 গান টান করতাম। তারপরে যেটা বললো শম্পা, অনিরুদ্ধ, এই নানা কাজে ব্যস্ত হয়ে যায় গানটা একটু হারিয়ে গিয়েছিল। যাই হোক, আমার প্রথম গানটা আশা করি ভালো লাগবে আপনাদের। কোকিল রে ও কোকিল রে ও কোকিল রে ও কোকিল রে তুই ফাগুন মাসে কুহু কুহু ডাকিস না রে তোর ডাক শুনে মোর ভাইয়ের কথা মনে পড়ে বারে বার। ও কোকিল রে ও কোকিল রে ভাইরা আমার প্রাণ সপেছে মায়ের ভাষার তরে। আহা এই ফাগুনে তাদের লাগে সবার আঁখি ঝরে। ভাইরা আমার প্রাণ সপেছে মায়ের ভাষার
করে আহাই ফাগুনে সবার লাগে সবার আখি ঝরে তুই কুহু কুহু ডাকে স্মৃতির আগুন দ্বিগুণ জ্বালাস না রে আর ও কোকিল রে ও কোকিল রে ফাগুনে ভাইরা আমার ভাষার গুঞ্জেলে হাসি মুখে কচি বুকে রক্ত গেছে ঢেলে এই ফাগুনে ভাইরা আমার ভাষার গুঞ্জেলে হাসি মুখে কচি বুকে রক্ত গেছে ঢেলে ভাইরা আমার বেঁচে আছে বাংলাদেশের ঘরে ঘরে কে বলে ভাই সালাম বরকত শহীদ হলো মোরে ভাইরা আমার বেঁচে আছে বাংলাদেশের ঘরে ঘরে কে বলে ভাই সালাম বরকত শহীদ হলো মোরে তারা মায়ের মুখের ভাষা হয়ে আমায় ডাকে বারে বার ও কোকিল রে ও কোকিল রে ও কোকিল রে ও কোকিল রে তুই ফাগুন মাসে কুহু কুহু ডাকিস না রে আর তোর ডাক শুনে মোর ভাইয়ের কথা মনে পড়ে বারে বার ও কোকিল রে ও কোকিল রে ও কোকিল রে ও কোকিল রে ভালো লেগেছে গানটা? হ্যাঁ, অনেক ভালো লেগেছে ভাইয়া। খুব সুন্দর পরিবেশনা, খুব হৃদয়স্পর্শী পরিবেশনা। আপনার কাছে অনুরোধ করছি ভাইয়া, আপনি আরেকটি যদি পরিবেশনা করেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি এবার একটু যে বললাম আমি একটা গান করবো ভাষা দিবস নিয়ে, তারপরে বাকি যে গানগুলো আমি এমনি বেসিক্যালি রবীন্দ্রসঙ্গীত করি আর কিছু পুরোনো বাংলা গান করি, কিন্তু আজকে আমি সবগুলোই জনসঙ্গীত গাইব, আমাদের অধিকার আদায়ের গান। ঠিক আছে? জি, অবশ্যই। জি, অবশ্যই। লাঞ্ছিত নিপীড়িত জনতার যায় শোষিত মানুষের একতার যায় লাঞ্ছিত নিপীড়িত জনতার যায় শোষিত মানুষের
রাখো তার জয়। রাখবো না শোষণের চিহ্ন, রাখবো না কলুষতা ধন্য, রাখবো না শোষণের চিহ্ন, রাখবো না কলুষতা ধন্য। থাকবে না দারিদ্র দীনতার ভয়, না থাকবে না দারিদ্র দীনতার ভয়। জয় নিপীড়িত মানবের জয়, জয় জয় নিপীড়িত মানবের জয়, জয় নিপীড়িত মানবের জয়, জয় জয় নিপীড়িত মানবের জয়। লাঞ্ছিত নিপীড়িত জনতার জয়, শোষিত মানুষের একতার জয়। মানুষের বাঁচবার অধিকার কেড়ে নিয়ে যারা করে জীবনের অবরুদ্ধ, অসহায় শোষিতের সঞ্চিত শক্তিতে ভাঙি তার শোষণের বাহনটা শুদ্ধ। মানুষের বাঁচবার অধিকার কেড়ে নিয়ে যারা করে জীবনের অবরুদ্ধ, অসহায় শোষিতের সঞ্চিত শক্তিতে ভাঙি তার শোষণের মহলটা শুদ্ধ। মেহনতি জনতার ঐক্যে আমরা এগিয়ে যাই লক্ষ্যে, মেহনতি জনতার ঐক্যে আমরা এগিয়ে যাই লক্ষ্যে। ক্ষমতার দম্ভের তাই পরাজয়, আজ ক্ষমতার দম্ভের তাই পরাজয়। জয় মানবতা সাম্যের জয়, জয় জয় মানবতা সাম্যের জয়, জয় মানবতা সাম্যের জয়, জয় জয় মানবতা সাম্যের জয়। লাঞ্ছিত নিপীড়িত জনতার জয়, শোষিত মানুষের একতার জয়। লাঞ্ছিত নিপীড়িত জনতার জয়, শোষিত মানুষের একতার জয়, শোষিত মানুষের একতার জয়, শোষিত মানুষের একতার জয়। ভালো লাগলো? জি, খুব ভালো লেগেছে। খুব সুন্দর পরিবেশনা ভাইয়া। একটা উদ্দীপনা খুঁজে পেলাম, মনে হয় বেঁচে থাকার উদ্দীপনা আপনি আমাদের সবার মাঝে লাগিয়ে তুললেন আপনার সঙ্গীতের মাধ্যমে। আমরা এখন অনুষ্ঠানে এই পর্যায়ে আহ্বান জানাবো কবি অনিরুদ্ধ আলমকে তার কবিতা পাঠের জন্য, তার স্বরচিত কবিতা পাঠের জন্য। কবি অনিরুদ্ধ আলম সম্বন্ধে আসলে আমার এখানে সবাই আছেন, নতুন একই কথার পুনরাবৃত্তি করি, নতুন করে বলার খুব বেশি নেই। বাংলা সাহিত্যে তিনি একটি শক্তিশালী অবস্থান করে ফেলেছেন ইতিমধ্যে। তিনি দীর্ঘ সময় ধরে কবিতার ছন্দ ও ফরম্যাট নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন, নিয়মিত প্রচুর লিখছেন। তার 40-এর বেশি অধিক বই আছে, সম্পাদনাও করেছেন অনেক। আত্মজীবনী, ছোটদের গ্রন্থ, উপন্যাস, কবিতা সব ক্ষেত্রেই তিনি তার সফল পদচারণা লক্ষ্য করা যায়। তার উল্লেখযোগ্য কবিতার গ্রন্থগুলো হচ্ছে সোনালী নৈশব্দের হরিণাবলী, প্রেম কি কেবলই পাখি প্রবণ, ভালোবাসা প্রিয়তমেষু, অনেকটা পথ হাঁটতে হবে ঘুমিয়ে পড়ার আগে, সায়েন্স ফিকশন পিঁপড়ে, উপন্যাসিকা 25শে অক্টোবর 1971, 24শে অক্টোবর 1971, কিশোর কবিতার বই এইসব রাত দিন। তার আরেকটি উল্লেখযোগ্য সম্পাদিত গ্রন্থ হচ্ছে 200 বছরের সেরা কিশোর গল্প। এছাড়াও তিনি কবিতা শুধু না, পাশাপাশি ভাষা, বানান ইত্যাদি বিষয়ে অসংখ্য সফল গ্রন্থের রচয়িতা। আমি কবি অনিরুদ্ধ আলম ভাইকে আন্তরিকভাবে অনুরোধ করছি তার স্বরচিত কবিতা পাঠের জন্য। অনিরুদ্ধ আলম ভাই। ধন্যবাদ ফারজানা শম্পা, উনি আমাকে সুযোগ করে দিয়েছেন আজকের এই চমৎকার কি বলবো সঙ্গীত ও
গান, সঙ্গীত এবং কবিতা নিয়ে যে চমৎকার আহ আড্ডা, সেখানে কবিতা পাঠ করার জন্য। তো আমি অনেকেই আজকে কবিতা পাঠ করবেন, গান গাবেন, আবৃত্তি করবেন। তো আমি জাস্ট কয়েকটি ছোট্ট অনুকবিতা পাঠ করে শোনাচ্ছি। তো 21শে ফেব্রুয়ারি মানে 21শে নিয়ে 6টি অনুকবিতা। প্রথম কবিতা। 21 এসেছিল ফাগুন উচ্ছ্বাসে, রক্তে আগুনের পলাশ অঞ্জলি, ফুটিয়ে বরকত সালাম ফেরে নাই, তাই তো বাংলায় আমরা কথা বলি। 2, 21 মানে অধীর প্রাণে শেখা, শেকড়ে রাখা নদীর উচ্ছ্বাস, কি করে ভুলি রফিক জব্বার, রক্তে এঁকেছিল পলাশ একরাশ। ফাগুন মাসে 3 নম্বর কবিতা। ফাগুন মাসের অষ্টম বার পলাশ ফুটেছে, কি চমৎকার, পলাশ তো নয় ও তো শহীদের রক্তে নিকানো প্রাণের পাহাড়। 4 নম্বর কবিতা। 21 এসেছিল, 21 আসবেই, পলাশ চেতনায় ফুটেছে, ভয় নেই, গীতল বাংলায় নিতল এ হৃদয়, মাথা নত না করা স্লোগানে জাগবেই। 5 নম্বর অনুকবিতা। এই কবিতাটি আমি কবি আল মাহমুদকে উৎসর্গ করেছি। কারণটা হলো কবি আল মাহমুদের একটা বিখ্যাত কবিতা আছে 21 নিয়ে, জাস্ট ওই ঢঙ্গে লেখা, এই কারণে আমি এই কবিতাটি ওনাকে উৎসর্গ করেছি। 21-এর অক্তে রাজপথ চিত্রল পলাশের রক্তে, কৃষ্ণ চূড়ারা আজ ভাইয়ের রঙিন বসন, শোকে প্রতিবাদে পড়ে থাকে অনুক্ষণ। 6 নম্বর কবিতা। তিনটি বাক্যে, 3টি লাইনে। 21 মানে এটুকু অন্তত, অধিকারের দাবিতে অবিরত, ভয়ের কাছে মাথা হবে না নত। ধন্যবাদ। এই ছিল আমার আজকের উপস্থাপনা। অনেক ধন্যবাদ কবি এবং আমার আসলে শিক্ষক তুল্য শ্রদ্ধেয় অনিরুদ্ধ আলম ভাইয়ের কাছে তার সুন্দর পরিবেশনার জন্য। এবং আসলে 21-এর প্রত্যয় তো আমরা ভুলতে পারি না, আমাদের হৃদয়ে আছে 21, বাংলা ভাষার মাধ্যমে আছে 21 অমর থাকবে সব সময়। এই আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে আমি আহ্বান করব আমাদের আরেকজন অতিথি তাহমিনা সুলতানা আপাকে। তিনি একাধারে একজন কবি এবং একজন সঙ্গীতজ্ঞ। আজকেই জানতে পেরেছি যে ওনার সঙ্গীত যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। উনি একটু নিভৃতচারী মনে হয়, তাই আমরা সেটা এতদিন জানতে পারিনি। তাহমিনা সুলতানা আপা কবিতাকে ভালোবেসে, দেশের মাটিকে ভালোবেসে, মাতৃভাষার প্রতি গভীর ভালোবাসা থেকে কবিতা লেখেন। তাই কবিতায় জীবন বোধ আসে নদীর কথা, জীবনের কথা, প্রকৃতির কথা। যাপিত জীবনের নানা কষ্ট তার কবিতায় ফুটে ওঠে এবং তার শব্দের দোতনায় বাক্যের ছন্দে কবিতা হয়ে ওঠে প্রাণবন্ত এক সত্তা রূপে। তার 2টা একক কবিতার বই, অর্থহীন কথামালা ও দক্ষিণ হাওয়ার একলা নদী, এবং সম্মিলিত কবিতার বই ৮৬ ধীরে প্রকাশিত হয়েছে। আমি জানি কবিতা অঙ্গনে তিনি আরো অনেক সমৃদ্ধ অবদান রাখবেন। তা কবিতা আমি আহ্বান করছি, কবি তাহমিনা সুলতানা আপাকে আহ্বান করছি তার পরিবেশনার জন্য। আপা। সবাইকে অনেক ধন্যবাদ। 21-এর গান ও কবিতা শীর্ষক সাহিত্য আড্ডায় আমাকে আমন্ত্রিত করার জন্য অসংখ্য ধন্যবাদ নেটওয়ার্ক 71-কে, শ্রদ্ধেয় কবি অনিরুদ্ধ আলম ভাইকে, এখানে উপস্থাপিকা ফারজানা নাজ শম্পা আপা এবং সকলের প্রতি আমার শ্রদ্ধা সহ ভালোবাসা। আমি ছোট ছোট কয়েকটা কবিতা পড়বো একদম। আর 21 নিয়ে আমি জাস্ট একটা কবিতা লিখছি, একটা কবিতা আছে আমার এখানে। আমি 3-4 মিনিটের মধ্যে আমার কবিতাগুলো মানে হয়ে যাবে। তা আমি প্রথম যেটা কবিতা পড়বো, এই কবিতাটার নাম নৈকট্য। হ্যাঁ,
আচ্ছা, অনেকদিন কেউ না বুঝলেও আজ আমার মনে হলো আমি বোধহয় অতটা দুর্বোধ্য নই। যেমন আকাশের শূন্যতাকে আমি, আর তুমি দেখলে তটিনীর একাকিত্ব। তোমাকে মনে হলো তুমি জলের মধ্যে আমারই ছায়া, চেনা সুর, নিজস্ব প্রতিধ্বনিত সত্যতা, লুকানো জমে থাকা কষ্ট গহিনী, অজানা কোনো স্বপ্ন। ইচ্ছে হলো আমার, আবার ইচ্ছে করলো সুখডানায় উড়াল দিই গন্তব্যে, যেন স্বর্গ খুব বেশি দুষ্প্রাপ্য নয়। আমার দ্বিতীয় কবিতাটার নাম বরফ জমা নদী। ঝরে যাওয়া হলুদ পাতা জানে একদিন সেও কতটা সবুজ ছিল। উড়ে যাওয়া মৌটুসি পাখি জানে তার ঠোঁটে অনেকখানি মায়া ছিল। ঠান্ডায় জমে যাওয়া নদী জানে পথ চলায় তার রুনুঝুনু শব্দ হতো। পাহাড় ঘেরা সন্ন্যাসী অরণ্য বলেছিল প্রায় বিকেলেই নাকি ঘন মেঘ নেমে আসতো তৃষ্ণার্ত মৃত্তিকায়। এক সন্ধ্যায় কেউ একজন ঝুম বৃষ্টি হয়েছিল দক্ষিণের বারান্দায়। আজ রাত্রি জানে আকাশ জুড়ে তার কোনো মেঘ নেই। আর আর মাতৃভাষা দিবস উপলক্ষে আমি একটা কবিতা লিখছি, সেই কবিতাটা আমার এখন পড়বো। মাতৃভাষা বাংলা। বাংলা আমার আকাশ মাটি, বাংলা মায়ের শীতল পাটি, চেনা ফুলের গন্ধে ভরা স্বপ্ন মাখা আবেগ কারা। মনের সকল কল্প কথা বলতে থাকি নিজের মতো, আকাশ প্রদীপ নিভে গেলে বাংলা এসে গল্প বলে। বাংলা আমার কে হয় বলবো, বাংলা ছাড়া কি করে চলবো, অন্য ভাষা পরের বুলি, বাংলা স্বাদের রঙের তুলি, মিষ্টি মধুর বর্ণমালা, বাংলা কথাই জুড়ায় জ্বালা। সবাইকে অনেক ধন্যবাদ আমার কবিতা শোনার জন্য। ভালো থাকবেন। আসলেই তাই, কবির কথার ছন্দ টেনে বলছি, বাংলা কথায় আমাদের আসলেই জুড়ায় জ্বালা, আমাদের সব কষ্ট দূর হয়ে যায় যখন আমরা বাংলা ভাষাকে শুনি, আমরা মাতৃভাষায় কথা বলি। বিশেষ করে আমরা যারা প্রবাসে আছি তাদের জন্য বাংলা ভাষা, আমাদের সবার জন্য বাংলা ভাষা অনেক সত্যি দেয়। ধন্যবাদ কবিকে। অনুষ্ঠানে এই পর্যায়ে আমি আবার আমাদের সঙ্গীত ব্যক্তিত্ব সুকুর ভাইয়ের কাছে আহ্বান জানাচ্ছি সঙ্গীত পরিবেশনের জন্য। সমস্যা, সাউন্ডে কি কোনো সমস্যা হচ্ছে? ঠিক আছে, এতক্ষণ আনমিউট হচ্ছিল না। আচ্ছা, ওই আমি এখন যে গানটা করবো, এই গানটার আগে আমি কি 1 মিনিট একটু ইতিহাস বলতে পারি? আচ্ছা, ঠিক আছে। আমরা অনেকে হয়তো জানি, আবার অনেকে জানি না। আসলে আমিও কিন্তু বছর 5 আগে জানতাম না যে আমাদের বাংলাদেশের একটা খুব দারুণ একটা ইতিহাস আছে, একটা অতীত আছে। সেটা হলো, আমরা কিন্তু অনেকেই মানে শুনেছি যে বাংলাদেশ একসময় ছিল চাষাভূষার দেশ। তো আমি জানি না আপনাদের বাংলাদেশ সম্পর্কে, আপনাদের অতীতের আপনারা কতটুকু জানেন, কিন্তু বাংলাদেশ কিন্তু সবসময় আসলে চাষাভূষার দেশ ছিল না। 1700 মানে ব্রিটিশরা যখন বাংলাদেশ মানে ভারতবর্ষ দখল করতে আসে, তার আগে কিন্তু বাংলাদেশ ভীষণ একটা ধনী একটা দেশ ছিল। 1750 1750-52 সালের আগে বাংলাদেশের যদি আমরা দেখি, মানে সারা বিশ্বের যে জিডিপি ছিল তার মধ্যে বাংলাদেশ কিন্তু 12.5% কন্ট্রিবিউট করতো সারা বিশ্বের জিডিপি, এবং তৎকালীন ভারতবর্ষ করতো অ্যাবাউট 25%। তার মানে সারা বিশ্বের 25% কিন্তু এই ভারত থেকে যেত, এবং তার মধ্যে অর্ধেকে যেত বাংলা, পূর্ব বাংলা থেকে। পূর্ব বাংলা ঢাকা কেন্দ্রিক যেই ব্যবসাগুলি ছিল, অর্থনৈতিক কর্মকাণ্ডগুলি ছিল,
পোশাক, আবার কিন্তু আমরা সেই পোশাকে এখন মানে সারা পৃথিবীতে খুব নাম করছি। শিপ বিল্ডিং, তারপর আমরা পটারি খুব নাম করা ছিলাম। এরকম অনেকগুলি ইন্ডাস্ট্রিতে মানে বাংলা অত্যন্ত নাম করা ছিল। দুটি কারণে আমাদের ধস নামে, সেটা হলো একটা সুনামি হয়েছিল ওই সময়টায় 1755 বা 60-এর দিকে। ওই সুনামিতে হওয়ার কারণে এখন যেটা যমুনা আছে, সেই যমুনা কিন্তু তখন ছিল না, তখন ওই যমুনার সৃষ্টি হয়। তো এবং আরেকটা হলো ব্রিটিশরা এসে যেটা করে, তখন ওই যে আপনার ওই জমির একটা করে যে রেজিস্ট্রি করতে হবে সব নতুন করে। ওই সময়টা তখন আমাদের মানে বড় বড় কৃষকরা দরিদ্র হয়ে যায়, কারণ ওদের কাছে কিছু কাগজপত্র ছিল না করতে পারবে। আর এই যমুনা হওয়ার কারণে আমাদের ব্যবসা, আমাদের এক্সপোর্ট বন্ধ হয়ে গেল। তো তারপরে কিন্তু আস্তে 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 পূর্ব বাংলার মানুষজন গরিব হতে শুরু করলো এবং একসময় চাষবাস নিয়েই। এটা এই জন্য বললাম যে এখন যে গানটা আমি গাচ্ছি, সেই গানটা সেই ওই সময়কার গানগুলিকে নিয়ে, যে আমরা যে দরিদ্র যখন হয়ে গেলাম তখনকার সময়টা নিয়ে, কিন্তু আমরা কিন্তু সবসময় দরিদ্র ছিলাম না। আজি বাংলার বুকে দারুণ হাহাকার, আজি বাংলার বুকে দারুণ হাহাকার, আজি বাংলার বুকে দারুণ হাহাকার। চাষের জমি পড়ে আছে, চাষের ঘরে অনাহার, বাংলার বুকে দারুণ হাহাকার, আজি বাংলার বুকে দারুণ হাহাকার, আজি বাংলার বুকে দারুণ হাহাকার। গ্রামের লোকে পায় না খেতে, মহাজনের গোলায় ধান, গোপন পথে আধার রাতে শহর মুখে যায় চালান, শহরেতে চালের পাড় লুকিয়ে রাখে মজুদার, বাংলার বুকে দারুণ হাহাকার, আজি বাংলার বুকে দারুণ হাহাকার, আজি বাংলার বুকে দারুণ হাহাকার। গ্রামে গ্রামে নেমে এলো মহামারীর ছায়া, পেটের জ্বালায় পাগল মানুষ ভুলে স্নেহ মায়া, কোথায় গেল গোলা ভরা রূপশালী সোনার ধান, বুকের আশা
ভুলায় কান্দে একির বিধির বিধান কত যে ঘর ভেঙে গেল হিসাব কে বা রাখে কার বাংলার বুকে দারুণ হাহাকার আজ বাংলার বুকে দারুণ হাহাকার আজ বাংলার বুকে দারুণ হাহাকার একটু অন্যরকম গানটা কেমন লাগলো? আসলে অসাধারণ, অসাধারণ। এই গানটি আমাদের আসলে উজ্জীবিত করলো, আসলে প্রকৃত অর্থেই উজ্জীবিত করলো, এবং আমাদেরকে ইতিহাসকে বুঝতে শেখালো, গানের মাধ্যমে ইতিহাসকে বুঝতে শেখালো। ভাই, আপনি কি আরেকটি গান পরিবেশনা করবেন? আরেকটা? ঠিক আছে, করছি তাহলে। এই গানটা ছড়া থেকে কিন্তু গানটা হয়েছে, তো আমি গানটাকে বলবো ছড়া গান। অনিরুদ্ধ বলে অনুছড়া, এটা হচ্ছে ছড়া গান। দিন পারে হাসে খায় বাতাসে, দিন পারে হাসে খায় বাতাসে, হুনসনি ভাই হুনসনি, বুঝজনি ভাই বুঝজনি, আরে হুনসনি ভাই হুনসনি, বুঝজনি ভাই বুঝজনি, আসল কথা বুঝজনি। দিন পারে হাসে খায় বাতাসে, দিন পারে হাসে খায় বাতাসে। এক গ্রামের গরিব চাষা কালামিয়া নাম, কালামিয়া নাম, সবার মুখে ভাত জুটাইতে খেতে ছাড়ায় খাম, খেতে ছাড়ায় খাম। এক গ্রামের গরিব চাষা কালামিয়া নাম, আরে কালামিয়া নাম, সবার মুখে ভাত জুটাইতে খেতে ছাড়ায় খাম, আরে খেতে ছাড়ায় খাম। ও তার ছাওয়াল কান্দে ক্ষুধার জ্বালায়, তার ছাওয়াল কান্দে ক্ষুধার জ্বালায়, মহাজনরা আসে দিন পারে হাসে খায় বাতাসে, দিন পারে হাসে খায় বাতাসে। আন্ধার রাইতে সুতা কিনে তাঁতি বুনে শাড়ি, তাঁতি বুনে শাড়ি, আর ভদ্রলোকে কিনে উলি শিফনের বাহারি, শিফনের বাহারি। আন্ধার রাইতে সুতা কিনে তাঁতি বুনে শাড়ি, আরে তাঁতি বুনে শাড়ি, আর ভদ্রলোকে কিনে উলি শিফনের বাহারি, আরে শিফনের বাহারি। আরে দেশি শিল্পের বাজার গেল, দেশি শিল্পের বাজার গেল, বিদেশি বিলাসে দিন
পারে হাসে খায় বাতাসে, ডিম পারে হাসে খায় বাতাসে। হুমসনি ভাই হুমসনি, হুমসনি ভাই হুমসনি, আরে বুঝজনি ভাই বুঝজনি, বুঝজনি ভাই বুঝজনি, আসল কথা বুঝজনি। ডিম পারে হাসে খায় বাতাসে, ডিম পারে হাসে খায় বাতাসে, ডিম পারে হাসে খায় বাতাসে। খুব সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ রোহিত খন্দকার টুকু ভাইকে, আমাদের একেবারে শেকড়ের কাছে নিয়ে গেলেন, আমাদের ইতিহাসের শেকড়, আমাদের আমাদের যে চিরায়ত বাংলার শেকড়ের কাছে আপনি নিয়ে গেলেন এই গানের মাধ্যমে। অনেক ধন্যবাদ আপনাকে, অসাধারণ পরিবেশনা। ধন্যবাদ। আমি এই অনুষ্ঠানের এই পর্যায়ে কবি সাফিয়া খন্দকার রেখা আপাকে অনুরোধ করব তার পরিবেশনার জন্য। সাফিয়া খন্দকার আপা সম্বন্ধে দুটি কথা বলে নিচ্ছি তার পূর্বে। সাফিয়া খন্দকার আপা, কবি সাফিয়া খন্দকার রেখা বহুমাত্রিক একজন লেখক। তিনি ছোটবেলায় বেড়ে উঠেছেন একটি সাংস্কৃতিক পরিবেশে, বাবা মার অনুপ্রেরণায় তিনি লেখালেখি করেছেন। খুব অল্প বয়সে বাবাকে হারিয়ে রাজনীতিতে চলে আসেন তারা পুরো পরিবার খুলনা থেকে। লেখালেখি, অভিনয়, আবৃত্তি সব ধারায় সর্বক্ষেত্রে তিনি সফলতার প্রকাশ দেখিয়েছেন। তার কবি সাফিয়া খন্দকারের প্রকাশিত বইয়ের সংখ্যা প্রায় অর্ধশত। উনি প্রধানত শিশু কিশোরদের নিয়ে লিখতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। এছাড়াও, যা আমি প্রথমেই বলেছিলাম, উনি বহুমাত্রিক লেখক। আবৃত্তি নিয়ে কাজ করছেন উনি ২ যুগ এর অধিক সময়। অ্যালবাম ভিত্তিক কাজ রয়েছে ১৫টি এবং ইউটিউবেও কিছু কাজ রয়েছে। মঞ্চে আবৃত্তি নিয়ে কাজ করছেন। প্রশিক্ষক হিসাবে আছেন বাফা মিরপুর শাখায়। তিনি ঢাকা থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আপা, আপনাকে অভিনন্দন। আপনার পরিবেশনার জন্য আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ আমাকে এত সুন্দর একটি প্রোগ্রামে যুক্ত করার জন্য। আমি মূলত একটু অসুস্থ। গত ১ মাস আমার পা ভেঙেছে। আমি পা প্লাস্টার করা। তো ডাক্তার আমাকে বলেছে পা ঝুলিয়ে না বসতে। তবুও অনিরুদ্ধ দার যে আমন্ত্রণ, এটি আমি রক্ষা করতে চেয়েছি। যেহেতু আমার ২১-এর প্রোগ্রাম, ২১-এর কবিতার প্রতি একটি অন্যরকম ভেতর থেকে একটি তাগিদ আছে। যেহেতু মঞ্চে যেতে পারছি না, এ কারণে যে ২টি লাইভ তো করব, অংশগ্রহণ করতে হবে, এই কারণেই মূলত আজকে অংশগ্রহণ করা না। নচেত আমাকে আমার পা ঝুলিয়ে বসা একদম নিষেধ। নাহিদা বুবু এরা জানে যে আমার গত ১ মাস হলো আমার পা প্লাস্টার করা এবং ৬ সপ্তাহ প্লাস্টারটা রাখতে হবে। তো আমি একটি কবিতায় আবৃত্তি করব, একটু দীর্ঘ কবিতাটি। কবি সৃজন সেনের সেই বিখ্যাত কবিতা মাতৃভূমির জন্য। আমার বয়স তখন কতই বা, ৪ কিংবা ৫। অথচ আমার স্মৃতিকে আজও অন্ধকার করে দেয় সেই সময়ের একরাশ কালো ধোঁয়া। কুণ্ডুলি পাকিয়ে সে ধোঁয়া আকাশে মিলিয়ে যাচ্ছিল। আমাদের বাড়ির শেষ প্রান্তে বুড়ো বটগাছটার নিচে দাঁড়িয়ে সবাই ভিড় করে সেই ধোঁয়া দেখছিল। আমিও মায়ের কোলে চড়ে সেই ধোঁয়া দেখছিলাম। সবাই আতঙ্কে রায়ট লাগছে বলে ছুটাছুটি করছিল। এবং তার কদিন পরেই আমাকে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমি ছেড়ে এসেছিলাম আমার মাকে, আমার বাবাকে। আমি ছেড়ে এসেছিলাম আমাদের সেই বুড়ো বট গাছ, টিনের চালাওয়ালা গোবর লেপা বেড়ার ঘর, বাড়ির পেছনের পুকুর পাড়ের নোনা গাছ এবং আমার প্রিয় কাজলা দিদিকে। ছেড়ে এসেছিলাম আমার মাতৃভূমিকে, আমার জন্মভূমিকে। আর সেদিনের পর থেকে একদিনের জন্য আমি আর ওই জন্মভূমিতে ফিরে যেতে পারিনি, একবারের জন্যও না। এখন আমার স্মৃতিতে সবকিছু ঝাপসা। সেই ঘর,
সেই গাছ, সেই কাজলা দিদি, সব সব চাঁদপুর থেকে স্টিমারে গোয়ালন্দ, গোয়ালন্দ থেকে ট্রেন দর্শনায়, আমাদের বাক্সপ্যাটটা উলট পালট, এবং অবশেষে এক সন্ধ্যাবেলা শিয়ালদা স্টেশনে, তারপর ঘোড়ার গাড়ি চেপে প্রেমচাঁদ বড়াল স্ট্রিট, প্রেমচাঁদ বড়াল স্ট্রিটে ৩.৫ হাত চওড়া এক অন্ধগলি, সেই অন্ধগলির ১১ বি নম্বর বাড়িতে একটি ঘর, সেই ঘরে দাদা বৌদির সঙ্গে খাঁচায় বন্দি আমি, যার মুখে তখনও নোয়াখাল্লা ভাষার টান, আমি যাকে দেখলেই প্রাইমারি স্কুলের ছেলেরা কানের উপর উপুর হয়ে চিৎকার করে বলতো, বাঙালো রস খাইলো ভার ভাঙিলো পয়সা দিল না, বাঙালো রস খাইলো ভার ভাঙিলো পয়সা দিল না। সেই আমি চারিদিকের ওই টিটকারির ভয়ে নিজের বাঙালপনাকে গোপন করার জন্য প্রাণপণ চেষ্টা করতে করতে ধীরে ধীরে যখন অন্য মানুষ হয়ে উঠেছিলাম, ঠিক তখনই আমার জন্মভূমি থেকে বাবার একখানা চিঠি এসেছিল। সবাই চিঠি নিয়ে জোরে জোরে আলোচনা করছিল, এবং আমি শুনেছিলাম ঢাকায় নাকি গুলি চলছে। গুলি বহু বছর পরে জেনেছিলাম সেই গুলি চলেছিল তাদের উপর, যারা আমাদের মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা করতে ওপার বাংলায় লড়াই শুরু করেছিল। শুনেছিলাম তারা নাকি পুলিশের বন্দুকের সামনে জামার বোতাম খুলে চিৎকার করে গাইছিল, ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। আর সেই মুখের কথার গৌরব রক্ষা করতেই তারা নাকি পুষ্পাঞ্জলির মতোই তাদের প্রাণকে সমর্পণ করেছিল। আর এপার বাংলায় আমি আমার সমস্ত বাঙালপনাকে ঝেড়ে ফেলে তখন ধীরে ধীরে হয়ে উঠেছি কেতাদুরস্ত অন্য এক মানুষ। ইংলিশ মিডিয়াম স্কুল থেকে একটার পর একটা ক্লাস টপকে আমি রণপায়ে এগিয়ে চলছি। ইংরেজিতে কথা বলায়, চালচলনে, আদব কায়দায় আমি তখন সবাইকে মুগ্ধ করতে পারি। রাম ব্যানার্জি লেনের বাড়ি ছেড়ে আমরা উঠে এসেছি কলকাতার এক অভিজাত পাড়ায়। কেউ আর আমায় বাঙাল বলতে সাহস পায় না, বরং একটু সমীহ করেই চলে। আমার দাদা বৌদি আমাকে নিয়ে গর্ব করেন। আমাদের ভূতপূর্ব বাঙাল জীবনকে আমরা তখন রীতিমতো ঘৃণা করতে শিখে গেছি। তারপর থেকে আমার জীবনে শুধু চড়া। আমি এখন এক সাহেবী কোম্পানির নামী অফিসার, যে কোম্পানির অভিভাবক এক নামজাদা বহুজাতিক কোম্পানি। সেই কোম্পানির স্বার্থে আমি এখন দেশে বিদেশে উড়ে বেড়াই। অধিকতর ব্যবসা, অধিকতর বিদেশি ব্যবসা, অধিকতর বিদেশি চুক্তি, অধিকতর বিদেশি পরামর্শ, কমিশন ইত্যাদি অর্জনের মধ্যে আমার আজকের বিকাশ, আমার প্রতিপত্তি। আমার ছেলেমেয়েরা আমাকে ড্যাডি বলে ডাকে, মাকে মাম্মি। আমার মতো ওরাও এখন শুদ্ধ করে বাংলায় কথা বলতে পারে না, শুদ্ধ করে লিখতেও পারে না। মাতৃভাষার কয়েকটা লাইন আমার কাছে বাংলা ভাষা একান্তই বিদেশি ভাষা। সেবার লন্ডনে এক জাপানি শিল্পপতির দেশের মাটি গিয়ে তার মাতৃভাষা জানতে অন্যদের সঙ্গে যখন অনর্গল কথা বলতে দেখেছিলাম, তখন আমার বুকের ভিতরে কেমন যেন এক কষ্ট হচ্ছিল। কথা বলতে না পারার জন্য কোনো বরং মাতৃভাষায় কথা বলতে পারার মানুষটিকে যা উচ্চে উঠতে দেখেছিলাম, আমার ভেতরে সেই অভিজ্ঞতার যন্ত্রণা একটা কান্না হয়ে গুমড়ে গুমড়ে উঠছিল। আমার মনে হচ্ছিল আমার কোনো মাতৃভূমি নেই, আমার কোনো মাতৃভাষা নেই। আমি যেন এক শিকড়হীন চিরবিদেশী। তাই মাতৃভাষার জন্য যারা জীবন দেয় তারা কেমন মানুষ আজ আমার ভীষণ জানতে ইচ্ছে করে। আমার বুকের মধ্যে সেই বাংলাদেশের জন্য, সেই বাংলা ভাষার জন্য, একটুখানি বাঙালি হয়ে ওঠার জন্য এক ভয়ঙ্কর যন্ত্রণা, একটা ভয়ঙ্কর যন্ত্রণা টনটন করে ওঠে জন্য যারা জীবন, তারা কেমন মানুষ, তারা কেমন মানুষ, তা কেমন।
সাফিয়া আপা, কবি সাফিয়া খন্দকার রেখা আপা, আপনাকে অনেক ধন্যবাদ অসাধারণ উপস্থাপনাটির জন্য। খুবই হৃদয়স্পর্শী আপনার উপস্থাপনা, এবং জানি মূল্যায়ন করার জন্য আমি নগণ্য একজন, তারপরেও বলবো আমি বাংলাদেশে ফিরে গিয়েছিলাম অনেক কিছুক্ষণের জন্য, এবং 52 ভাষা আন্দোলনের পটভূমিতেই যেন দাঁড়িয়েছিলাম। অনেক ধন্যবাদ কবি আপনাকে। ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে আমি যাব আমাদের আরেকজন আমন্ত্রিত অতিথি। উনি একজন প্রখ্যাত অভিনেতা, নাট্যকর্মী, একই সাথে একজন চিকিৎসক, যিনি নিউ জার্সি থেকে সংযুক্ত হয়েছেন। বহুমাত্রিক প্রতিভার অধিকারী, আমাদের সবার প্রিয় ফারুক আজম ভাই। উনি ওনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ করব একটি ওনার কবিতা উপস্থাপন করতে। ফারুক ভাই। অনেক ধন্যবাদ ফারজানা নাজ। আপনাদের সবাইকে শুভেচ্ছা। 21-এর এই দিনে আমি শহীদ ভাইদের স্মরণ করছি, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমি এটা বলবো যে কবি অনিরুদ্ধ আলমের অনুরুদ্ধ হয়ে আমি খুব দ্বিধাগ্রস্ত পায়ে এই গুণী সমাবেশে এসে যুক্ত হয়েছি, এবং আমাকে এই সুযোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ, বিশেষ করে কবি অনিরুদ্ধ আলম এবং ফারজানা নাজ। খুব ভালো লাগছে সবার পারফরমেন্স। বদরুল ভাই যেটা বলেছে প্রভাত ফেরি, নস্টালজিক। নাহিদ আশরাফের সে প্রবন্ধের কিছুটা শুনতে ইচ্ছে করছিল, যে নারীদের ভূমিকা 21-এর, কারণ আসলে ঠিক বলেছেন, আমরা কিন্তু জানি না, এটা অনেকটা উপেক্ষিত বা অগোচরে। আমি জানি না, আমার খুব জানতে ইচ্ছে করছিল তাদের ভূমিকাটা। আর শহীদ ভাইয়ের গান তো চমৎকার, একটার পর একটা আপনি তো মাতিয়ে রেখেছেন আমাদের। সাফিয়া খন্দকার রেখা আপার আবৃত্তি খুবই ভালো লেগেছে, তাইমিনা সুলতানার কবিতা ভালো লেগেছে, আর অনিরুদ্ধ আলম তো আছে ভাষা নিয়ে উনি খেলে আমাদের ভাসিয়ে দেন, এবং ভাষার মধ্যে যে কত রকমের জাদু আছে, উনি হচ্ছে ডেভিড কপারফিল্ড, আমি বলবো তাকে। যাই হোক, আমি একটা শোনাই আমার নিজেরই লেখা, সংকল্প শহীদ মিনার। নেমেছিলাম তীর্থ ভ্রমণে বিশ্ব ব্রহ্মাণ্ড পরিবৃত্তে, দেখিনি তেমন কিছুই ভিন্ন সে আদি যুগ থেকে। সৃষ্টিকালে প্রথম প্রত্যুষে ঘুম ভাঙা চোখে পর্বত শৃঙ্গ, বিষভিয়াসের অগ্নুৎপাত, সমাধিত পম্পে নগরী, প্রলয়ঙ্করী নোহের সুনামি, ভেসে যাওয়া সভ্যতা। যেতে যেতে রুক্ষ কঠিন বালিঝড়, তপ্ত মরুভূমি, হুমারের ইলিয়াড, দেখেছে ট্রোজান যুদ্ধ, ইউলিসেসের হাতে মৃত্যু এক চোখদত্ত সাইক্লোপসের, জুলিয়াস সিজারের মৃত্যু পোষা পুত্র ব্রুটাসের হাতে। সৃষ্টির প্রথম নিনাদি, প্রলয় ডঙ্কার, উত্তাল অর্ণব, কৃষ্ণ গহ্বর, ডাইনোসরসদের মর্মভেদী আর্তনাদ, বিক্ষুব্ধ জনতার প্রতিবাদী মিছিল, বাস্তিলের পরাজয়, মেরে আতওয়ানিয়াতের গিলোটিন, জারের নিহত পরিবার। কিন্তু এখন ভিন্ন মিছিল, ভিন্ন স্লোগানে মুখরিত বাংলার মাটি, রাষ্ট্রভাষা বাংলা চাই। আহা, হৃদয়ে সে সুললিত সুর ধ্বনিত অবিরাম, অলৌকিক দৃশ্য, অস্ত্রহীন নিরীহ মানুষ বুক পেতে বুলেটের সামনে, পূর্য পরিট্রিগার, হাজার পায়রার উড়ে যাওয়া পৃথিবীর আকাশে। দিগ্ভ্রান্ত যাত্রায় হঠাৎ দেখি উঠেছে ফুড়ে তিমির ভেদি বাতিঘর, মায়ের মতন ভালোবেসে শহীদ মিনারের শিখর স্তম্ভ। ভ্রমণ শেষে পরিশ্রান্ত, অতি মারিতে অনুজীবে আক্রান্ত ক্লিষ্ট মন সেখানে পায় শান্তির অনাবিল আশ্রয়, এবং আরেক সংগ্রামের দুর্জয় সংকল্প। ধন্যবাদ। আন্তরিক ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় ফারুক আজম ভাইকে।
তিনি একেবারে পৌরাণিক সময় থেকে ইতিহাসের পাতা থেকে আমাদের বাংলা ভাষাকে তুলে আনলেন, ইতিহাসকে তুলে আনলেন। উনি অসাধারণ কবি, আবৃত্তিকার। আহ আজকেও মোহিত করে রাখলেন আমাদের সবাইকে। ধন্যবাদ ফারুক ভাইকে আন্তরিকভাবে। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি আবার ফিরে যাব আমাদের সঙ্গীতের কাছে, গানের কাছে। আমাদের শ্রদ্ধেয় শহীদ খন্দকার টুকু ভাইকে অনুরোধ করব সঙ্গীত কবি। এত চমৎকার চমৎকার কবিতা হচ্ছে যে আমি তো এখন মনে হচ্ছে আমি একটু কবিতা লেখা শুরু করে দিই। রিয়েলি ভেরি, সবগুলো কবিতা এত সুন্দর হয়েছে যে মানে ভাষাহীন। আমি এখন যে গানটি করব, এই গানটি খুব সম্ভবত আমাদের লুৎফর রহমান ভাইয়ের সুর ছিল, ভুল হলে ক্ষমা চাচ্ছি, কিন্তু উনি গানটা খুব করতেন এবং তার কাছে এই গানটা শেখা। এই গানটা একটা অসাধারণ গান, এবং যদি কোনোভাবে আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা না হতো, ওটাও একটা অসাধারণ গান অবশ্যই, যদি না হতো তাহলে হয়তো আমার মনে হয় এই গানটা চমৎকার একটা গান হতে পারত। আমি ওই গানটা গাই। হিমালয় থেকে সুন্দর হঠাৎ বাংলাদেশ, হিমালয় থেকে সুন্দর হঠাৎ বাংলাদেশ, কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে, কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে, শেখলাহারের রুদ্ধস্বরে আমি পাই উদ্দেশ, শেখলাহারের রুদ্ধস্বরে আমি পাই উদ্দেশ। জল মাটিতে ভাঙনের বেগ আসে, ভাঙনের বেগ আসে, ভাঙনের বেগ আসে, হিমালয় থেকে সুন্দর হঠাৎ বাংলাদেশ, হিমালয় থেকে সুন্দর হঠাৎ বাংলাদেশ। হঠাৎ নিরীহ মাটিতে কখনো জন্ম নিয়েছে সচেতনতার ধান, হঠাৎ নিরীহ মাটিতে কখনো জন্ম নিয়েছে সচেতনতার ধান। গত আকালের মৃত্যুকে মুছে আবার এসেছে বাংলাদেশের প্রাণ, গত আকালের মৃত্যুকে মুছে আবার এসেছে বাংলাদেশের প্রাণ। শেখলাহারের রুদ্ধস্বরে আমি পাই উদ্দেশ, জল মাটিতে ভাঙনের বেগ আসে, ভাঙনের বেগ আসে, ভাঙনের বেগ আসে, হিমালয় থেকে সুন্দর হঠাৎ বাংলাদেশ, হিমালয় থেকে সুন্দর হঠাৎ বাংলাদেশ। হয় ধান নয় প্রাণ, হয় ধান নয় প্রাণ, হয় ধান নয় প্রাণ, এসব সারা দেশে দিশে হারা, একবার মরে ভুল গেছে আজ মৃত্যুর ভয়ে তারা, একবার মরে ভুল গেছে আজ মৃত্যুর ভয়ে তারা। সাবাস বাংলাদেশ দেশ, সাবাস বাংলাদেশ, সাবাস বাংলাদেশ দেশ, সাবাস বাংলাদেশ। এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথানো আবার নয়, জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথানো আবার নয়। এবার লোকের ঘরে ঘরে যাবে সোনালি নয় তো রক্তে রঙিন ধান, দেখবে সকলে সেখানে জ্বলছে জ্বলছে, দাও দাও করে বাংলাদেশের প্রাণ, দাও দাও করে বাংলাদেশের প্রাণ, দাও দাও করে বাংলাদেশের প্রাণ। ভালো লেগেছে? সুন্দর করে আসলে দেশাত্মবোধের আদর্শে লালিত এই গান খুবই ভালো লেগেছে। অসাধারণ, অসাধারণ, কোনো তুলনা হয় না টুকু ভাই, কোনো তুলনা হয় না।
চমৎকার। রহমান, আসলে খুব সুন্দর হয়েছে। অনুষ্ঠানে এই পর্যায়ে আমাদের সাথে আসলে সংযুক্ত ছিলেন সুমিত্রা দাস খান দিদি। উনি সম্ভবত কোনো কারণে বিচ্ছিন্ন হয়েছেন প্রযুক্তিগত ঝামেলার কোন সমস্যার কারণে। তাই ওনাকে আমি অনুরোধ করতাম, উনি আছেন কিনা আমি ঠিক জানি না। আবৃত্তি শিল্পী সুমিত্রা দাস সাথে আবার সংযুক্ত হয়েছেন। উনি পশ্চিমবঙ্গ থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। দিদি, আপনার কেমন নমস্কার। আদাব দিদি? হ্যাঁ, আসলে যেটা আমরা আর কি সম্ভাব্য ব্যাপার, নেটওয়ার্কের ব্যাপারে আমি অনেকক্ষণ বাইরে ছিলাম। আজকের এই অনুষ্ঠানে সংযুক্ত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এত গুণী ব্যক্তিত্বদের সাথে আমি স্ক্রিন শেয়ার করছি, আমি সত্যি খুব ভাগ্যবান মনে করছি নিজেকে। আর আজকে একটি মহান দিন। এই দিনের এই যে আমরা একসাথে হয়েছি, এক জায়গায় হয়েছি, সত্যি বলার আর অপেক্ষা রাখে না যে আজকের দিনটি কতখানি মহান। তো আমি আর বেশি কথা বলবো না, আমি পরপর দুটি কবিতা পড়ি। হ্যাঁ, আচ্ছা। প্রথমে চিত্ত ঘোষের একটি কবিতা, তোমাকে ভুলতে পারি না। কতদিন আমি দেখিনি তোমার মুখ, কতদিন আমি চাইনি তোমার চোখে, কত রাত্রির কান্নায় ফাটা বুক আবার ডেকেছে সকালের স্বপ্নকে, আবার এসেছে রমনার মাঠে পলাশ রঙের দিন, চিত্রকরের তুলিতে রঙিন শহর, নীল ক্ষেত জুড়ে পাতায় পাতায় স্বপ্নের আশ্বিন, সাদা জ্যোৎস্নার চাদর বুনেছে বুড়ি গঙ্গার চর, মাটির গন্ধে আকুল আকাশ, রক্ত জমাট ধুলো, কৃষ্ণচূড়ায় পলাশে শিমুলে উত্তাল মদমর, ভীষণ আশার বারুদের মতো দিনগুলি জ্বলেছিল, আগুনে পুড়েছে চৈত্র, তুলেছে কাল বৈশাখী ঝড়, ঝড়ের দোলায় দুর্বার দিন শহীদ বেদিতে মানল, ঘরে ঘরে নদী জোয়ারের কল্লোল, বাংলার ক্লাসে শহীদ স্মরণ অম্লান শিখা জ্বালল, ঘরে ঘরে নদী জোয়ারেই উচ্ছল। কি করে ভুলবো, তোমাকে ভুলতে পারি না, তোমার মুখের মমতা আমার শান্তি, রৌদ্রের দিন স্মৃতি অর্কিডে ভরেছে আমার আঙিনা, আমাকে করেছে উন্মাদ, আমি কিছুতে ভুলতে পারি না, তোমার চোখের দৃষ্টি আমার শান্তি। পরবর্তী যে কবিতাটি আমি পাঠ করব, আবৃত্তি করব, সুতপা সেনগুপ্তের হৃদয় বরণী। আমি কি কখনো বেদনার সংকটে তোমাকে চেয়েছি ততখানি অকপটে, সব আবরণ সরিয়ে বাংলা ভাষা যেভাবে পর্ণ সূর্যের দিকে ফোটে, আমি কি কখনো জীবনের বাজি লড়ে তোমাকে বাঁচাতে হয়েছি ডন কিহোটে, কখনো বুঝেছি তোমারই জন্যে শুধু বেঁচে আছি প্রাণে আমারই বাংলা ভাষা, আমি কি কখনো নুরুল বরকতের যুদ্ধে লড়েছি, যুদ্ধে মরেছি, ক্ষতে মুথা ঘাসে ভরা সোদা বাংলাকে মেখে আবার বেঁচেছি ধানসিঁড়িটির তীরে, আমরা জীবনে অত দূর ভালোবাসা কাউকে দিইনি, সন্ধ্যায় প্রত্যুষে যে রক্ত ঢালি আকাশে তোমার ছেলে, রত্নগর্ভা তোমার সেই ২১-এ। অসংখ্য ধন্যবাদ। সত্যি ২১ এলে মনের মধ্যে অন্যরকম একটা দোলা দেয়, একদমই ঠিক তাই। আমরা হয়তো সেভাবে কিছুই করে উঠতে পারি না, কিন্তু আরো অনেক কিছু করার আছে আমাদের, এটাই। দিদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনি আমাদের হৃদয়টাকে ফিরিয়ে দিলেন আপনার আবৃত্তির প্রতিভায়। আবৃত্তি শিল্পী নন, আবৃত্তির জাদুকর বলা যায়। জাদুকর
মুছছে না আপনি যেটুকু অনেক ধন্যবাদ এই সুন্দর পরিবেশনার জন্য। আমরা অনুষ্ঠানে এই চমৎকার আয়োজন থেকে আসলে বিদায় নিতে ইচ্ছা করে না। তাও আসলে ২য় পর্যায়ে চলে এসেছি। এবং এই ২য় পর্যায়ে অনুষ্ঠানের ২য় পর্যায়ে আমাদের মূল আলোচনা হবে। আজকে আমন্ত্রিত অতিথিদের কাছ থেকে আমরা বক্তব্য শুনবো। সবাই আলোচনা করবেন। সেইভাবে সেই পরম্পরায় আমি ১ম এ আহ্বান জানাচ্ছি বদরুল আহসান খান ভাইকে আজকে অনুষ্ঠান সম্পর্কে এবং আমন্ত্রিত আমাদের গুণী অতিথিদের সম্বন্ধে কিছু বলার জন্য। আজকের আমন্ত্রিত অতিথিদের সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। প্রত্যেকের পারফরমেন্স খুবই ভালো লেগেছে। আর এর মধ্যে তো কয়েকজন আমার বেশ পরিচিত। আর আজকে বিশেষ করে আমি একজনের গান শুনে আমি খুবই মুগ্ধ। সে আমাকে পুরান দিনে নিয়ে গেছে। লাঞ্ছিত নিপীড়িত এই সমস্ত আমরা উদ্দীপিতে আমরা যখন সৃষ্টি করি তখন এই গানগুলো আমাদের কণ্ঠে বেজে উঠত। প্রচুর গান করেছি বিভিন্ন মঞ্চে বলেন, এবং আমি জানি না ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়। এই গানটা সম্ভবত যদি সময় হয় আমি এটা তার মুখে শুনতে চাই। এটা আমাদের পরিবারের মতো এই গানটা বিভিন্ন অনুষ্ঠানে আমরা পারিবারিক অনুষ্ঠানে গানটা করতাম এবং বিভিন্ন অনুষ্ঠানে আমরা করতাম। আজকে আমি মহাদেব স্যার একটা কবিতার মধ্যে যাই এই জন্য যে তরঙ্গ থেকে কিন্তু আমাদের বলেন ৬২ বলেন ৬৯ বলেন ৭১ বলেন, সেটার থেকে আমাদের এই স্বাধীনতার যুদ্ধ এবং তার কবিতার মধ্যে এই জিনিসগুলো চলে এসছে। আমি আর একটা স্মরণ করি আব্দুল গাফফার চৌধুরীর সেই বিখ্যাত সেই গানটি, যেটা আগামীকাল প্রত্যেকে এখনো হয়তো সেই পথের মানে দুই পাশে লাইন করে কালো ব্যাজ পরে পাঞ্জাবি পরে কালো ব্যাজ পরবে এবং মেয়েরাও সাদা শাড়ি পরবে, শহীদ মিনারে যাবে নগ্ন পায়ে। এই জিনিসগুলি যদিও কমে গেছে, তারপরও হয়তো এই অবস্থাও কিছু কিছু সংগঠন তারা করবে। সেই কথাগুলো খুব মনে পড়ে। যে গান জানতো না সেও এই গানটা গাইতো। কি গাইতো? আমার ভাই রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, ছেলে হারা শত মায়ের করাই ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এখন চলে আসি মহাদেব স্যার কবিতাতে চলে আসি। আমি এটা সংক্ষিপ্ত ভাবে পড়ব, তারপরে আরেকটি পড়ব, সেটা হয়তো আমি সেই পুরান দিনে চলে যেতে পারবো। ২১ মানে আসছে, সালাম ফিরে আসছে, বরকত ফিরে আসছে, রফিক ফিরে আসছে, তাজুল ফিরে আসছে। ২১ মানে মুক্তিযুদ্ধ ফিরে আসছে, সেই সাহসে বুক পেতে দেওয়া তারুণ্য ফিরে আসছে। তারুণ্যের চোখে দুর্জয় শপথ ফিরে আসছে, শহীদেরা ফিরে আসছে, স্বাধীনতা ফিরে আসছে, বাংলাদেশ ফিরে আসছে। এই পদ্মা মেঘনার দেশে আবার ৫২ আসছে, ৬৯ আসছে, ৭১ ফিরে আসছে। ২১ মানে আসছে, স্বপ্ন আসছে, ভবিষ্যৎ আসছে। ২১ মানে অতীত নয়, আগামী মৃত্যু নয় জন্ম। ২১ মানে শাসত্ব বাংলার হিজল তামা, ভাটিয়ালি গান, দিঘি, পদ্মা নদীর মাঝি, ঢাকার উন্মুক্ত রাজপথ,
দীর্ঘ মিছিল, নগ্ন পায়ে হাঁটা, সারাদিন আমি কি ভুলিতে পারি? সারাদিন আমি কি ভুলিতে পারি? 21 মানে আসছে, সালাম আসছে, বরকত আসছে, তাজুল আসছে, মায়ের অশ্রু ভেজা চোখে আবার আশার ছিলি ফিরে আসছে, পিতার শক্ত বুকে আবার বিশ্বাস ফিরে আসছে, সন্তানের ম্লান চোখে আবার স্বপ্ন ফিরে আসছে। 21 মানে আসছে, আসছে, আসছে। এই 21-এ তাজুল ফিরে আসছে, শোষণের বৃত্তে প্রতিবাদ আসছে, সম্মিলিত সংগ্রাম আসছে, পুঁজিবাদের জন্য চরম আঘাত আসছে। এটা আরো আছে, সম্পূর্ণতা না করে আর একটা চলে যায়। এটা না পড়লে আমার কাছে কেন জানি মনে হচ্ছে অসম্পূর্ণ থেকে যাবে। আমার বুকের মধ্যে জীবন্ত অ্যালবাম, সন্ধ্যায় তারার মতো ফুটে ওঠে রক্তিম পলাশ, সমস্ত চোখ মুখ অবয়ব দিয়ে এলোমেলো। আমার বুকের মধ্যে বাংলাদেশ, শূন্য খাখা মাঠ, নিপাখি নিথর লোকালয়, দগ্ধ গ্রাম, গৃহস্থের ভুন্ডর সংসার। আমার বুকের মধ্যে জড়াজড়ি পিতা, এই সব মৃত্যু, ধ্বংস, পাশবিক সমাজ, শাসন। আমার বুকের মধ্যে সারা বাংলাদেশ জেগে ওঠে, কাঁদে, ভীষণ দাপায়। বাংলার চোখে আজ ঘুম নেই, বহুদিন ঘুম নেই, অন্ধকারে কাটছে সময়। সেখানে ফিরছে শুধু সন্ত্রাসের গুণনস, হানাদার লম্পট কথায়। আমার বুকের মধ্যে বাংলাদেশ, ক্লান্ত চোখে মুখে স্পষ্ট আঘাতের দাগ, এলোমেলো ছিন্ন ভিন্ন গ্রাম, বিধ্বস্ত শহর, যেন পেয়ারা বুনো সার ভেঙে দিয়ে গেছে লালিত বাগান। আমার বুকের মধ্যে টুকরো টুকরো এইসব ছবির অ্যালবাম, কোনো কিছুতেই এই ছবি ধুয়ে মুছে যাবে না কখনো রৌদ্রে জলে অবিরাম বৃষ্টিপাতে কিংবা কোনো প্রাকৃতিক বিপর্যয়। আমার বুকের ছবি মিশবে না দারুণ বন্যায়। বুকের মধ্যে জ্বলছে টুকরো টুকরো গ্রাম, বস্তি লোকালয়, বাংলার ধোয়াতে আকাশ কোথাও উঠছে মাঠ, প্রাচীন ভ্রান্ত শালা। আমার বুকের মধ্যে স্বয়ংক্রিয় ক্যামেরায় চলছে শুটিং, ঢাকার রাস্তাঘাট, যানবাহন, রমনার দীপ্ত মাঠ বিকল আমার বুকের ভিতর। আর সেই দীপ্ত ঢাকা কাচ্ছে বসে বিক্ষত সহ, কোন ভয় ভয় সে এখন পথ চলে, কথায় বৃদ্ধার মতো নির্জন রাস্তার মোড়ে, জনশূন্য ফ্যাকাশে পার্কে বসে। ঢাকার শরীর জুড়ে ক্ষত চিহ্ন, মাথায় ব্যান্ডেজ, বিধ্বস্ত ছাত্রাবাস, শহীদ মিনার, রমনার সবুজ চত্বর জুড়ে হলুদ সময়। দেখে বসে দুঃসময়, মানুষের বড় দুঃসময়। এই ঢাকা ছিল আমাদের রাজধানী শহর, সঞ্জীবনী গ্রাম, প্রত্যহ বেড়াবার সঙ্গী, গভীর রাতে ফিরে আসা আমাদের নিশ্চিত আশ্রয়। এই ঢাকা, বর্ণের সংঘবদ্ধ ঢাকা, রক্তগুলি বুলেটের সম্মুখে দাঁড়ানো ক্ষুদ্র শহর। 68-তে উত্তেজিত ঢাকা ফেটে পড়ে দারুণ বিক্ষোভে, ভাঙে নিষেধের বেড়া। সমস্ত শহর জুড়ে জমে ওঠে অশান্ত মিছিল, পল্টনে মৌলানার গনগনে কণ্ঠস্বর বাজে। রমনার বিশাল সভায় শেখ মুজিবের হাতে ওড়ে যেন বাংলার দুর্জয় পতাকা। এই ঢাকা দেখেছি আমি ডেমরার ঝড়ে ম্লান ছিন্ন ভিন্ন। 21শে ফেব্রুয়ারি সারা রাত এই ঢাকা বুকে করে বাঁধিয়েছে শহীদের স্মৃতি।
এই ঢাকা আমার বুকের মধ্যে বড় বড় ভয়ঙ্কর ছবি। 25শে মার্চের রাতে অতর্কিতে ভীষণ আক্রান্ত শত্রুর ট্যাঙ্ক বোমা ঝাঁঝাঁ তীক্ষ্ণ গোলায় চিহ্ন লাল মুখ চোখ ঘিরে সন্ত্রাসের গান। এই ঢাকা যুদ্ধরত সহসা সৈনিক গেরিলা সে চুপচাপ ঢোপের ভিতর আমূল বসায় চোরা শত্রুকে আজ তাকে দেখে কেউ চিনবে না। এই ঢাকা একদিন ছিল আমাদের রম্য রাজধানী। সন্ধ্যার মনোরম পাত সে এখন মুক্তিছে না, বুক সেটে সবুজ গ্রেনেড। আমার বুকের মধ্যে ঢাকা বাংলাদেশ যুদ্ধরত পাক ফৌজ দস্যু দালাল যারা ভীষণ তীক্ষ্ণ চোখে সত্যতা পাহারা দেয়। সার্চ করে সাংবাদিক ফটোগ্রাফার বিদেশি ক্যামেরাম্যানের পোড়াকুড়ি ঝোলাঝুলি জামার পকেট বিস্তার করা করি। বাংলাদেশের এই ছবি তোলা ক্যামেরায় সমস্ত অ্যালবাম ওরা ছিনিয়ে নেয়, ছিঁড়ে ফেলে ফটোগ্রাফ ভীষণ আক্রোশ। তবু আমার বুকের মধ্যে ফুটে আছে বাংলাদেশ, এই ঢাকা অলিগলি নিকানো উঠোন। আমার বুকের মধ্যে এই আমার অন্তর্গত নিজস্ব অ্যালবাম, এই আমার অন্তর্গত নিজস্ব অ্যালবাম। আসলে এই কবিতার মধ্যে দিয়ে আমি সেই অতীতে ফিরে যাই। এটা আমাকে জাগ্রত করে। মনে হয় যে আমার বয়স হয়তো আরো কমে গেছে। আমার বয়স যদিও 71-72 চলছে, তারপরও আমি এই কবিতার মধ্যে দিয়ে বেঁচে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বিশেষ করে যারা এখানে শুনছে, এখানে আমি গোলাম কিবরিয়া পিনুকে আমি দেখতে পাচ্ছি, দেবাশিস ভট্টাচার্যকে দেখতে পাচ্ছি, ফারুক রহমানকে দেখতে পাচ্ছি, তারপর সালমা সুলতানাকে দেখতে পাচ্ছি। যারা যারা এখানে শ্রোতা হিসাবে শুনছে, তাদেরকে সবাইকে 21-এর শুভেচ্ছা। এবং নিশ্চয়ই 21 উপলক্ষে যারা বাইরে যেতে পারবেন না, তারাও অন্তপক্ষে ফেসবুকে বিভিন্ন লাইভ অনুষ্ঠানের মাধ্যমে 21-এর সেই সালাম বরকত রফিক জব্বারকে স্মরণ করবেন এবং শপথ নেবেন এই বাংলাদেশ যে আমরা কষ্টের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি, সেই স্বাধীনতা যেন কেউ নষ্ট না করতে পারে এবং তাদেরকে যেন আমরা কঠিন হস্তে দমন করে আমাদের বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে পারি। সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আমি একটু উপস্থাপিকার অনুমতি করতে পারি? অবশ্যই। আমাদের হাতে সময় একেবারেই কম, সর্বোচ্চ 10 মিনিট। তো আমি একটা মতামত দিতে যাচ্ছি উপস্থাপিকার অনুমতি ক্রমে। সেটা হলো আমরা 5 মিনিটের মধ্যে আমরা আমাদের আজকে অনুষ্ঠান সম্পর্কে যদি মতামতটা শেষ করতে পারি, আমরা বাকি 5 মিনিট আমরা টুকু ভাইয়ের গান শুনে আমরা মানে গান শুনতে পারবো। আমার মনে হয় এইটুকু সময় আমাদের হাতে আছে। জি, অবশ্যই। আমি তাহলে ওইভাবেই সবাইকে আহ্বান জানাচ্ছি। ফারুক আজম ভাই, আপনি যদি বক্তব্য রাখেন আজকে অনুষ্ঠান সম্বন্ধে আপনার। খুব ভালো লেগেছে, প্রত্যেকের পারফরমেন্স খুব ভালো লেগেছে, এই উদ্যোগটা ভালো লেগেছে, গান ভালো লেগেছে, বদরুল ভাইয়ের কথা ভালো লেগেছে, সুমিত্রা দাসের আবৃত্তি ভালো লেগেছে, তাহমিনার কবিতা ভালো লেগেছে, ফারজানা নাজের উপস্থাপনা ভালো লেগেছে, অনিরুদ্ধ আলমের কবিতা ভালো লেগেছে। অনেক কিছু জানতে পেরেছি। এখানে বেশি সময় নেই, কিন্তু আমাকে এখানকার একটা পত্রিকা বাঙালি 21-এর উপর লিখতে বলেছিল। তা আমি এটার উপরে একটু রিসার্চ করেছি যে 21-এর ঘটনা তো সবাই জানে, সালাম বরকত, সেই 21-এর গুলি বার্নের সেই ঘটনাটা, এটা তো কারো অজানা নাই। বারবার ওটাকে রিপিট না করে আমি দেখলাম যে এই ঘটনাটা আগেও পূর্ব পাকিস্তানে এই সরকারের আরো অনেক নৃশংস আক্রমণ হয়েছিল। 1950 সালে রাজশাহীর জেলে ওখানে যে ওয়ার্ডটা ছিল খাগড়া ওয়ার্ডে পলিটিক্যাল প্রিজনারদের গুলি করে মারা হয়। এবং 1948 থেকে 50-এ এই যে নাছরে ইলা মিত্র যে একটা সংগ্রাম করে, কৃষক সংগ্রাম,
এবং এতে প্রচুর কৃষকদের হত্যা করা হয়, নীলা মিত্রকে বন্দি করা হয় এবং তার উপর অকথ্য নির্যাতন চলে, কিন্তু এগুলো দেশ কেউ জানতো না বাইরের কথা। কিন্তু 52-এর ঘটনাটা কিভাবে ছড়িয়ে গেল, চারিদিকে ছড়ালো, আরো দিন দিন এটা বাড়ছে, এখন এটা আন্তর্জাতিক মাতৃভাষা একটা রূপ নিয়েছে। কেন? এর পিছনে একটা বিরাট একটা কথা আছে, কিন্তু এখানে এত সময় নেই। কিন্তু এটার মূলে আছে কিন্তু ছাত্র শক্তি এবং গ্রামীণ লোকেরাই এটা কিন্তু এই আন্দোলনটাকে শুরু করেছে। এটার এবং এই যে ছাত্র এবং সাংস্কৃতিক শক্তি, এটাই প্রধান ছিল কাজের, কারণ অন্য কোনো শক্তি তো ছিল না, তাদের আর কোনো অস্ত্র ছিল না। এই যে গান, তখন আব্দুল গাফফার চৌধুরী 19 বছর বয়সে উনি এই গানটি রচনা করেন, আমার ভাইয়ের রক্তে রাঙানো। হাফিজুর রহমান উনি একটা গ্রন্থ রচনা করেন 21-এর কবিতা নিয়ে, সেখানে আনিসুজ্জামান এনারা সবাই লেখেন। তারপরে এই যে প্রথম কবিতা মাহবুবুল আলম চৌধুরীর, এটা একটা চমৎকার ঘটনা। উনি কবিতাটা লিখলেন, উনি চিটাঙে ছিলেন, অসুস্থ ছিলেন, চিকেন পক্স হয়েছিল, কিন্তু তার কবিতাটা পরের দিন 23শে ফেব্রুয়ারি চিটাঙে লালদিঘি ময়দানে পড়া হয়, কিন্তু তারপরে পুলিশের হামলা চলে, কিভাবে এটা সে বাজেয়াপ্ত হয়ে যায়, সেটা বাজেয়াপ্ত হয় SM হলে, এবং সেই কবিতাটা খুঁজে পান একজন পুলিশ অফিসারের বোন, সে নিয়ে আসে, কিন্তু আলটিমেটলি জহিরুল হক বলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন সে কবিতাটি পান এবং পুরোপুরি ওটা ছাপান কবিতাটা লেখার প্রায় 3 দশক পরে। কি একটা অদ্ভুত ঘটনা। যাই হোক, আমি আর সময় নেব না, একটু তথ্য দিলাম। যদি আপনারা কেউ আমার লেখা পড়তে চান, উইকলি বাঙালির ওখানে এই সংখ্যায় বেরিয়েছে আমার লেখাটা। অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। অনেক ধন্যবাদ। আমি এই পর্যায়ে কবি অনিরুদ্ধ আলমকে অনুরোধ করছি কিছু বলার জন্য। আমরা আজকে অনেককে পেয়েছি, যেটা মানে আমি খুব ভালো লাগে আপ্লুত, কারণ একসঙ্গে বিভিন্ন ধারার যারা গুণী ব্যক্তি এখানে যুক্ত হয়েছেন, একত্রিত আমরা একত্রে আড্ডা দিচ্ছি, এটা আসলে খুব বিরল। এর আগে আমি অনেকগুলো লাইভ প্রোগ্রাম করেছি, এরকম ঘটনা ঘটেনি। খুব ভালো লেগেছে। বদরুল হাসান খান ভাই এসেছেন, ওনার মতো একজন মানে বিখ্যাত আবৃত্তিকার, আবৃত্তি শিল্পী, উনি এসেছেন, ওনার চমৎকার আবৃত্তি শুনলাম। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন শহীদ খন্দকার টুকু। শহীদ খন্দকার টুকুর সম্পর্কে আমি একটু বলিনি। উনি আসলে আমার যেটা মনে হয়, এটা বলা ঠিক হবে কিনা জানি না, উনি আসলে খুবই অন্তর্মুখী, উনি ভীষণ অন্তর্মুখী, এটা আমার অবজারভেশন। তো উনি আজকে যে সব চমৎকার গান শোনালেন, অসম্ভব সুন্দর গান, এবং এই গানগুলো আসলে সচরাচর আমরা শুনি না। আমরা খুব জনপ্রিয় যে গানগুলো, আমরা সবাই জনপ্রিয় ধারায় থাকতে চাই, এই গানগুলো জনপ্রিয়, কিন্তু ওভাবে আমি মানে গাইতে শুনিনি। তো কিছু ব্যতিক্রম ধর্মী গান, অমূল্য গান আমরা আজকে শুনলাম ওনার কাছ থেকে, ওনাকে অশেষ ধন্যবাদ। ওনার একটা পরিচিতি দিয়ে আমি একটু দিতে চাই। উনি কিন্তু পেশাগত জীবনে একজন ব্যবসায়ী, কিন্তু ব্যবসায়ী হলো খুব সফল ব্যবসায়ী, শুধু ব্যবসায়ী নাও, অত্যন্ত সফল ব্যবসায়ী। এর পাশাপাশি উনি সঙ্গীত চর্চাকে ধরে রেখেছেন। সঙ্গীত চর্চা তো আছেই, পাশাপাশি উনি কিন্তু সমাজ সেবায় মানে একজন নিবেদিত প্রাণ, এবং আমি বলবো কমিটেড বলতে যেটা বুঝায়, মানে কমিটেড মানে কি, মানে দায়বদ্ধতা, মানে ওনার মধ্যে একটা মারাত্মক দায়বদ্ধতা কাজ করে ওনার। আমি একটু জাস্ট মানে 2 মিনিট আমি যদি অনুমতি সাপেক্ষে বলতে চাই, উপস্থাপিকার অনুমতি সাপেক্ষে, হাতে যদি সময় কম, আমি ওনার একটা প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলাম। উনি, আমার সালটা মনে নেই, একটু হয়ে আছেন, উনি বলতে পারবেন, এখন থেকে 3 বছর আগে সম্ভবত উনি একটা স্বাস্থ্য মেলা আয়োজন করেছিলেন। আমি জানতাম না যে একজন সফল ব্যবসায়ী কিভাবে এত ভালো অর্গানাইজার হতে পারে। ওনার একটা অর্গানাইজেশন আছে, অর্গানাইজেশনের নাম হচ্ছে হলো ভিশন ইনফিনিট। ওটার উনি প্রেসিডেন্ট, ভিশন ইনফিনিট ফাউন্ডেশন, এবং সৌভাগ্যক্রমে এই প্রতিষ্ঠানটির লোগোটা আমার করা। তো যাই হোক, আমি সময় করে বললাম। তো উনি সেই স্বাস্থ্য মেলা যেটা উনি করেছিলেন টরন্টোতে, সেখানে এই স্বাস্থ্য মেলা কি না ছিল, সেখানে আলোচনা ছিল, সেখানে বিভিন্ন ধরনের, যেখানে এই টরন্টোতে যে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান যারা স্বাস্থ্য মানে পরিষেবা দেয়, সেবা দেয়, সেসব প্রতিষ্ঠান ছিল, সেসব প্রতিষ্ঠান প্রতিনিধিরা ছিলেন। তারপরে উনি একটা
মানে সারাদিন ব্যাপী আলোচনা হয়েছে স্বাস্থ্যের উপরে, এবং সেগুলো বিভিন্ন পর্ষদ মানে বিভিন্ন ওটা কি বলে, আমি সেমিনার ছিল আর কি, এগুলো ভাগ করা ছিল বিষয়বস্তু, এবং বিভিন্ন সেমিনারে বিভিন্ন বিশেষজ্ঞরা এসেছিল, মানে মানে যে বিষয় বিশেষজ্ঞ তারা এসেছিল, এই কানাডা অথবা টরন্টোতে যারা বিশেষজ্ঞ। আমি এত অভিভূত হয়েছি ওই দিন, আমি টুকু ভাইয়ের আরেকটা গুণ দেখলাম, উনি একজন খুব ভালো অর্গানাইজার। এরকম উনি যদি ভালো অর্গানাইজার না হন, কোনোভাবেই এত বড় একটা বহুমুখী মানে অনুষ্ঠানের আয়োজন করা কারোর পক্ষে সম্ভব না। মানে এত চমৎকার, এত সাকসেসফুল একটি প্রোগ্রাম, এবং প্রচুর লোক ওই প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল। টুকু ভাইকে অশেষ ধন্যবাদ, উনি সময় দিয়েছেন এত ব্যস্ততার মাঝখানেও। আমি অবশ্য ওনাকে অনেক আগে বলে রেখেছিলাম, মনে হয় এই কারণে উনি মনে হয় এই দিনটা আমাদের জন্য রেখে দিয়েছিলেন, না হলে হয়তো পেতাম না। উনি এসেছেন। মুর্শিদাবাদ থেকে এসেছেন সুমিত্রা দাস খান, ওনার চমৎকার আবৃত্তি শুনলাম। ওনাকে আমি অনেকবার জানিয়েছি যে ওনার আবৃত্তি আমি ভক্ত। আমি ওনার আবৃত্তি খুব ভালো লাগে। আর ফারুক আজম ভাইয়ের তো কথা নেই, উনি চমৎকার আবৃত্তিকার, ভালো কবিতা লেখেন, উনি একজন মানে চিকিৎসক, ওনার অনেকগুলি গুণ। উনি আজকে চমৎকার ফারুক ভাই, আপনি কি কবিতা আজকে যেটা পাঠ করলেন এটা কি আপনার স্বরচিত ছিল? আমি আসলে খেয়াল করিনি। আমি চমৎকার কবিতা। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাহমিনা সুলতানা, ওনার কবিতা শুনলাম, ভালো লাগলো। ফারজানার সম্পর্ক কিছু শোনা হয়নি, এটা পাওনা আছে। আমাদের হাতে সর্বোচ্চ 5 মিনিট আমরা থাকতে পারবো। আমাদের সঙ্গে ছিলেন নাহিদা আশরাফি, কবি নাহিদা আশরাফি, ওনাকে আমি দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। তো উনি এসেছেন, ওনার শত ব্যস্ততার মধ্য দিয়ে চমৎকার কবিতা পড়েছেন, ওনার যে কবিতাটা পাঠ করেছেন অসম্ভব ভালো লেগেছে, অসম্ভব ভালো লেগেছে, ওনাকে ধন্যবাদ। তো সব মিলে আজকের এই প্রোগ্রামটা, আমি কি কেউ বাদ গেল কারোর কথা উল্লেখ? আমাদের আবৃত্তিকার এবং সাহিত্যিক সাফিয়া খন্দকার রেখা, উনি এসেছেন, চমৎকার আবৃত্তি করেছেন, অসাধারণ আবৃত্তি করেছেন। উনি তো একজন বিশিষ্ট আবৃত্তি শিল্পী, খুব ভালো লেগেছে। সব মিলে কবি, আবৃত্তি শিল্পী, সঙ্গীত শিল্পী, সব মিলে আজকের এই যে অনুষ্ঠানটা, আজকে আমাদের যে আড্ডাটা আমরা অংশগ্রহণ করেছি, আমার কাছে অসাধারণ লেগেছে। এইটুকুই আমার আসলে বলার ছিল। আসলে যেহেতু আমি একটু কবিতা ধরে ধরে বলতে চেয়েছিলাম, কিন্তু সময় হাতে নেই। আমার মনে হয় টুকু ভাইয়ের একটা গান শুনে আমরা মানে আমাদের অনুষ্ঠানের শেষের দিকে যেতে পারি কিনা, এটা আমি জাস্ট প্রস্তাব করছি আর কি। আমি সমর্থন করছি। আসলে সমর্থনই করতে হবে, আমাদের সময়ের স্বল্পতা, তাই আবার গানেই ফিরছি। সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ অসাধারণ পরিবেশনার জন্য। অনেক ধন্যবাদ দর্শকদেরকে, ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ সবাইকে। বিশেষ করে আমি খুব লজ্জিত বোধ করছি অনিরুদ্ধের এই মানে বিশাল একটা মানে কথার ব্যাপারে। আমি একেবারেই লজ্জিত, কুণ্ঠিত বোধ করছি। আসলে অনিরুদ্ধ ঠিক বলেনি, ও আমাকে অনেক ভালোবাসে বলেই হয়তো বলেছে। আমার একটা সংগঠন আছে, কিন্তু ওখানে আমি কিছুই করি না। আমার যারা সহযোগী তারাই কাজ করে সবাই, এবং যতটুকু সম্মান প্রাপ্য তাদের, আমার নয়। যাই হোক, ধন্যবাদ সবাইকে। আমি আমার একটা খুব প্রিয় গান, এই গানটা দিয়ে আমি শেষ করছি। গানটা আপনাদের সবার ভালো লাগবে আমি নিশ্চিত। বিস্তীর্ণ পারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন? নৈতিকতার স্খলন দেখেও, মানবতার পতন দেখেও, নৈতিকতার স্খলন দেখেও, মানবতার পতন দেখেও নির্লজ্জ অলস ভাবে বইছ কেন? বিস্তীর্ণ পারে অসংখ্য মানুষের হাহাকার শুনে
নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন জ্ঞানবিহীন নিরক্ষরের খাদ্যবিহীন নাগরিকের জ্ঞানবিহীন নিরক্ষরের খাদ্যবিহীন নাগরিকের নেতৃবিহীনতায় কেন সহস্র ভরসা উন্মাদনায় সহস্র ভরসা উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী আর অগ্রগামী করে তোলো না কেন ব্যক্তি যদি ব্যক্তি কেন্দ্রিক সমষ্টি যদি ব্যক্তিত্ব রহিত ব্যক্তি যদি ব্যক্তি কেন্দ্রিক সমষ্টি যদি ব্যক্তিত্ব রহিত তবে শিথিল সমাজকে ভালো না কেন বিস্তীর্ণ পারে অসংখ্য মানুষের হাহাকার শুনে নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন স্রোতস্বিনী কেন রাহিব স্রোতস্বিনী কেন রাহিব তুমি নিশ্চয়ই জাহ্নবী নও তাহলে প্রেরণা দাও কেন উন্মত্ত ধারার কুরুক্ষেত্রে উন্মত্ত ধারার কুরুক্ষেত্রে সরসজ্জাকে আলিঙ্গন করা সহস্র কোটি ভারতবাসীকে জাগালে না কেন ব্যক্তি যদি ব্যক্তি কেন্দ্রিক সমষ্টি যদি ব্যক্তিত্ব রহিত ব্যক্তি যদি ব্যক্তি কেন্দ্রিক সমষ্টি যদি ব্যক্তিত্ব রহিত তবে শিথিল সমাজকে ভালো না কেন বিস্তীর্ণ পারে অসংখ্য মানুষের হাহাকার শুনে নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন বিস্তীর্ণ পারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি ও গঙ্গা বইছ কেন চমৎকার, অসাধারণ অসাধারণ। আচ্ছা, আমরা উপস্থাপিকের কাছ থেকে একটা কবিতা শুনতে শুনতে আমরা আমার মনে হয় আমরা শেষ করে ফেলতে পারি। তো কি মনে হয় আপনাদের মতামত? খুবই চমৎকার। এত গুণী মানুষের মাঝখানে এই আহ্বানটাকে আসলে আহ্বান আমি বোধ করছি। সবাই গুণী মানুষ, গুণী কবি, সাহিত্যিক আবৃত্তিকার আছেন। আমি অতি নগণ্য একজন। আমার পরম শ্রদ্ধেয় বদ্রীনাথ তবু আবৃত্তিতে চেষ্টা করছি। তার আগে একটা ছোট্ট স্মৃতি স্মরণ করি। আমার বাবা ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ছিলেন, প্রয়াত হয়েছেন। উনি রাষ্ট্রভাষা আন্দোলনে, বাংলাদেশে অতি হিসেবে রাষ্ট্রভাষা আন্দোলনে কিন্তু সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। এবং আব্বা 52 সালে এবং 53 সালে আব্বার যে স্মৃতিগুলোর গল্প আমাকে সবসময় বলেছেন, অস্থায়ী শহীদ মিনার গঠন এবং যেই দৃপ্ত চেতনায় আব্বারা কাজ করেছিলেন, সেই চেতনায় আমি এখন বাংলা ভাষাকে নিয়ে কাজ করে যাই। আব্বা অনেক স্মৃতিচারণ করেছিলেন। আব্বা চাইতেন না খুব বেশি এই বিষয়গুলো নিয়ে প্রচার করতে, কারণ আব্বা মনে করতেন
দেশ হচ্ছে মায়ের সমতুল্য, দেশের জন্য কাজ করতে হবে, ভাষার জন্য কাজ করতে হবে। পৃথিবী যেই প্রান্তেই থাকো, তুমি বাংলা ভাষাকে নিয়ে কাজ করবে। আবার স্মৃতিটাকে একটু স্মরণ করছি এবং স্মরণ করছি আমাদের সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে আমার স্বরচিত একটি ছোট্ট কবিতা আবৃত্তি করছি। ২১ ফেব্রুয়ারি। ২১ মানে দৃপ্ত অঙ্গীকার, ২১ বাংলা শব্দের সম্ভার। ২১ চেনায় বাংলা ভাষার মূল, ২১ গড়ে চেতনা নির্ভুল। ২১ একটি স্বপ্ন দেখার দিন, ২১ ফোঁটায় আশার পলাশ রঙিন। ২১ জাগায় অঙ্গীকারের ভাষা, ২১ বাঁচায় মায়ের বাংলা ভাষা। ২১ সাজায় বাংলাদেশের নাম, এই ২১-এ অনেক কীর্তিমান, রক্ত দিয়ে রেখেছে ভাষার মান। ২১শে ফেব্রুয়ারি অমর বিশ্বময়, ভাষার প্রশ্নে অনিন্দ অক্ষয়। বাংলা ভাষার বাংলা মায়ের ক্রোড়ে চলবে লড়াই মানবতার সুরে। সবাইকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় অনিরুদ্ধ আলম ভাইকে, নেটওয়ার্ক যার একটি স্বপ্নের নাম হচ্ছে নেটওয়ার্ক 71, এবং ধন্যবাদ সকল গুণী মানুষকে, শহীদ খন্দকার টুকু ভাই, শ্রদ্ধেয় বদুল আহসান খান, সুমিত্রা দাস দিদি, তাহমিনা আপা এবং সাফিয়া খন্দকার রেখা আপা এবং আমাদের প্রিয় কবি নাহিদ আশরাফি, সবাইকে শুভেচ্ছা। আপনাদের সংযুক্ত হওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। শুভরাত্রি সবাইকে। শেষ কত যে পারছে দেখা আমার কাছে। যাই হোক, এটা এখন মোটামুটি